বেশ, তাহলে আজকে আমাদের ইংলিশের সেকেন্ড ক্লাসে আমরা সবাই জয়েন করেছি এবং আজকে আমাদের পড়ার যে বিষয় এটা মূলত কিন্তু ফার্স্ট টপিক আমাদের যে টেট সিলেবাস সেই সিলেবাস অনুসারে। সবাইকে সবার প্রথমে একটা সুখবর দিই, সেটা হচ্ছে সবাই তো এখানে ডিএলএড ছাড়াও অনেকের বিএড ডিগ্রিও আছে, সেটা আমি জানি। সামনে কিন্তু রিক্রুটমেন্ট আসতে চলেছে এবং সেটা 9, 10, 11, 12-এরও রিক্রুটমেন্ট কিন্তু হবে এবং তারপরেই টেট পরীক্ষাও হবে, এটা প্রত্যেকেই জানো। তো প্রত্যেকেই খুব মন প্রাণ দিয়ে খাটো, সবার প্রথম বক্তব্য এটাই। দ্বিতীয় হচ্ছে যে আমরা এখানে প্রত্যেকেই বন্ধু, একই গ্রুপে জয়েন করেছি বা সবাই টেট শিওরে পড়ি বা সবাই মানিক স্যারের কাছে পড়ি বা তাদের টিমের কাছে পড়ি, ইটস ওকে। বাট এটা তো কম্পিটিটিভ এক্সাম, প্রত্যেকের আমাদের জীবনযাত্রা এবং চাকরি পাওয়ার যে স্পৃহা এবং চাকরি পেতে হবে এই যে মানসিকতা, সেটা এখানে প্রত্যেকের সমান নয়। তার কারণ এখানেও একটা ব্যক্তি বৈষম্য রয়েছে এবং তার সঙ্গে তার পরিবেশ রয়েছে বা পরিস্থিতি রয়েছে। কারো হয়তো দেয়ালে পিঠ থেকে গেছে, তাকে চাকরি পেতেই হবে। যেমন আমার পিছনেই দেয়াল রয়েছে, দেখছো, পিঠ থেকে গেছে, তো পড়াতেই হবে খুব ভালো করে তোমাদের, যাতে তোমরা চাকরি পাও। ঠিক সেরকম ভাবেই তোমাদের যাদের মনে হচ্ছে পেতেই হবে, তাদের যে খাটনি, তাদের যে পরিশ্রম, সেটা অনেক বেশি থাকবে। আর কারো কারো ক্ষেত্রে দিচ্ছি টেটটা দেখি না ডিএলএড করেছি এরকম থাকবে। তো সেই জায়গা থেকে অ্যাজ এ টিচার হিসেবে আমার যেটা তোমাদের কাছে বক্তব্য থাকবে যে ভীষণ ভালোভাবে পরিশ্রম করো, যাতে হয় এবার না হলে নেভার, এই মানসিকতা নিয়ে পড়াশোনা করো, যাতে এই বছরই টেট পাস করে যাও এবং তারপরে 2025 সালে কিন্তু তোমাদের আবার একটা টেটের, মানে তোমরা যারা পাশ করবে তারা কিন্তু 2025 সালে গিয়ে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে অবশ্যই। তো সেইটাকে টার্গেট করে যাতে অন্ততপক্ষে 1-1.5 বছরের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো এবং অ্যাজ এ টিচার হিসেবে নিজেকে দেখতে পারো আয়নায়, সেই কারণবশত খুব ভালো করে পড়াশোনা করো। এটা হচ্ছে মূল বক্তব্য। এবং যে রেসপন্স তোমাদের কাছ থেকে পেলাম, আমার মনে হলো যে আরো আরো অনেক বেশি পড়াশোনা করা তোমাদের উচিত। এবার আসবো আজকের টপিক নিয়ে। আজকে স্যার স্যার একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, স্যার একটা কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল আমার। স্যার আপনি তো বললেন 9, 10, স্যার 9, 10, 11, 12 এর রিক্রুটের প্রসেসিং আসছে, কিন্তু স্যার 5 to 8 এর আপারের কি কোনো আসছে, কাইন্ডলি যদি একটু বলেন। আপারের ক্ষেত্রে প্যারা টিচারদের ইন্টারভিউ হবে সামনে, সেগুলো হয়ে যাবে এবং তাদের পুরো রিক্রুটমেন্ট প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে, তারপরে অবশ্যই আপারের আসবে। কারণ আপারের প্রায় 8-10 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। এবং তোমরা এখানে যারা উপস্থিত আছো তারা প্রত্যেকেই আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটো পরীক্ষাই তোমরা দিতে পারবে। তো এবং তোমাদের প্রিপারেশনটার লেভেলটাও সেম। এই যে আমরা ইংলিশের যে টপিকগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু আপার প্রাইমারিতেও আছে। তো তার ফলে তোমাদের কিন্তু প্রিপারেশনটাও অলমোস্ট সেম 3টে সাবজেক্টের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে খুব ভালো করে পড়লে দুটো চাকরির জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছ। তার সঙ্গে সঙ্গে সিটেট এর নোটিফিকেশন অলরেডি চলে এসেছে এবং আমি সেটা গ্রুপে তোমাদের পোস্টও করেছি, অথবা তোমরা সিটেট এর ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে। তোমরা সিটেট পরীক্ষাটাও প্রত্যেকে অবশ্যই দেবে, পাশ করো এইরকম মানসিকতা নিয়ে দেবে এবং সেখানে একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে, বা সেটা থেকে পাশ করে গেলে তোমাদের কনফিডেন্ট লেভেলটাও অনেক বাড়বে। আমাদের বিগত বছরে যত স্টুডেন্ট যাদেরকে আমরা পড়িয়েছি তাদের আমরা টেটের প্রিপারেশন দিয়েছি, বাট তারা সিটেটও কিন্তু সমানভাবে পাশ করে গেছে। নতুন করে এর জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন হয়নি। ঠিক আছে, এবার আমরা একটু পড়াবো এবং পড়াতে পড়াতে অবশ্যই আবার গল্প করবো। ঠিক আছে, স্যার তো করবো। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল চলো আমার। মিউট করো। আবার একটু পড়িয়ে নি, তারপরে প্রতাপ কুণ্ডু নিশ্চয়ই কথা শুনবো। ঠিক আছে, আমাদের আজকে যে টপিক সেটা হচ্ছে কি লার্নিং এবং অ্যাকুইজিশন। তো এখন সবার প্রথম হচ্ছে লার্নিং। লার্নিং কি? লার্নিং হচ্ছে শেখা, অর্থাৎ আমরা এই মুহূর্তে যেটা শিখন অর্থাৎ শিখছি। আর অ্যাকুইজিশন মানে হচ্ছে গিয়ে আয়ত্তীকরণ, অথবা অটোমেটিক্যালি আমাদের মধ্যে যে শিক্ষাটা চলে আসে বা যেগুলো আমরা রপ্ত করে ফেলতে পারি। তো এই দুটোর মধ্যে তফাৎ কি? একটাই তফাৎ, লার্নিং হচ্ছে গিয়ে আমাদের মাতৃভাষা ছাড়া, যেহেতু আমরা এটা একটা ভাষার ক্লাস করছি, অর্থাৎ আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্লাস করছি, ইংলিশ শিখছি বা ইংলিশ সাবজেক্ট সম্পর্কে পড়াশোনা করছি, তো এটা একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা যার মাতৃভাষা, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেকেরই প্রায় বাংলা মাতৃভাষা, তো মাতৃভাষাটা আমাদের কাউকে শিখতে হয়নি, এটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে এসছে। এবার কি করে এসছে এই নিয়ে অনেকগুলো মতবাদ, অনেকগুলো থিওরিস আমাদের কাছে আছে, সেগুলো আস্তে আস্তে আমরা বিশ্লেষণ করব। কিন্তু মাতৃভাষা বাদে অন্য যে কোনো ভাষা, সেটা ইংলিশ হতে পারে বা হিন্দি হতে পারে, এগুলো কিন্তু তোমাকে শিখতে হচ্ছে
এবং সেটার জন্য অনেক প্র্যাকটিস করতে হচ্ছে, অনুশীলনী করতে হচ্ছে, বিভিন্ন থিওরির মধ্যে থেকে যেতে হচ্ছে, অনেক সেশন করতে হচ্ছে, তেমন এখন তোমরা করছো। কিন্তু তোমরা মাতৃভাষার ক্ষেত্রে এগুলো করোনি, অটোমেটিক্যালি তোমাদের মধ্যে আয়ত্ত হয়ে গেছে। তাহলে মূলত অ্যাকুইজিশনস হচ্ছে কি আমরা মাতৃভাষাকে অ্যাকোয়ার করিনি বা রপ্ত করিনি বা আয়ত্তীকরণ করিনি, আর লার্নিং হচ্ছে গিয়ে মাতৃভাষা বাদে অন্য যে কোনো ভাষাকে আমরা শিখি এবং অনেকগুলো প্রসেসের মাধ্যমে শিখি, সেগুলো আমরা আস্তে আস্তে অবশ্যই আলোচনা করবো, আজকের ক্লাসেই আলোচনা করবো। তাহলে ল্যাঙ্গুয়েজ ইজ এ মিনস অফ কমিউনিকেশন। এটা আগের দিনও বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে, আমরা কেন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বা যে কোনো ল্যাঙ্গুয়েজের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি কমিউনিকেশন। তাহলে প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভস অফ ল্যাঙ্গুয়েজ, তাহলে সেটা হচ্ছে প্রাইমারিলি কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন করাই হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজের সর্বপ্রথম একটা অবজেক্টিভস বা লক্ষ্য, through which we can express our thoughts, emotions and feelings. আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার মূল কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের যে চিন্তাধারা সেটাকে আমরা শেয়ার করতে পারি একে অপরের সঙ্গে। যেমন এই মুহূর্তে এই সাবজেক্টটা সম্পর্কে বা এই টপিকটা সম্পর্কে আমার যা চিন্তাধারা সেটা আমি তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নিচ্ছি। এবং ইমোশনস নিশ্চয়ই, এটা পড়াতে গেলেও আমি অনেক সময় ইমোশনাল হয়ে পড়ি, তার কারণ পড়ানোর সঙ্গে তো নিজস্ব জীবন যাত্রা যুক্ত থাকে বা নিজস্ব স্ট্রাগলটা যুক্ত থাকে, তো বা প্রত্যেকেরই নিজস্ব একটা গল্প আছে, সেই গল্পটা যুক্ত থাকে, তো তখন সেই ইমোশনাল দিকটাও চলে আসে এবং তার সঙ্গে চলে আসে ফিলিংস, অর্থাৎ ফিলিংসটাও আমাদের মধ্যে গ্রো করে। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, যেখান থেকে তোমার মধ্যে ইমোশনস, থট এবং ফিলিংস গুলোকে একে অপরের সঙ্গে আমরা শেয়ার করে থাকি। এই প্রসঙ্গে যদি আমি একটা প্রশ্ন করতে হয়, এখানে ইংলিশ অথবা বাংলা সাবজেক্টের কারা কারা স্টুডেন্ট আছে, একটুখানি হাত সাইনটা হ্যান্ড রেজ করো, তাহলে বুঝতে পারবো। এবং তার সঙ্গে আমার একটা প্রশ্নও আছে, একটা কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে, আমরা তো প্রত্যেকেই বিভিন্ন সাবজেক্ট পড়াশোনা করে এখানে এসেছি, অনার্স পড়েছি, কেউ কেউ এমএ পড়ে এসেছি। তো এই যে সাবজেক্টগুলো আমরা পড়ি, অর্থাৎ ইংলিশ পড়ি, বাংলা পড়ি, অঙ্ক পড়ি, ফিলোসফি পড়ি, হিস্ট্রি পড়ি, এই সাবজেক্টগুলোর আমাদের জীবনের উপরে কি কোনো ইম্প্যাক্ট আছে? ইম্প্যাক্ট মানে কোনো প্রভাব আছে, জীবনের ক্ষেত্রে প্রভাব, অথবা ইংলিশ বা যে কোনো সাহিত্য, বাংলা বা ইংলিশ বলো, এটা আমাদের জীবনের উপরে কি প্রভাব ফেলে? যদি কেউ একটু বলার চেষ্টা করো তাহলে ভালো লাগবে আমার। যদি ইংলিশ অনার্সের কোনো স্টুডেন্ট থাকো তাহলে তার কাছ থেকে আমি আগে শুনতে চাইবো, যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, সেই কারণবশত। আচ্ছা, কেউ একটু তাড়াতাড়ি বলবে। আরেকবার করবো কোশ্চেনটা। কোশ্চেনটা হ্যাঁ হচ্ছে স্যার, যে আরেকবার বলুন। ইংলিশ সাবজেক্টের জীবনের উপরে প্রভাব কি, জীবন বা অঙ্ক সাবজেক্টের জীবনের উপরে প্রভাব কি, বা ফিলোসফি সাবজেক্টের জীবনের উপরে প্রভাব কি, যারা যারা পড়ে এসছো, অর্থাৎ লাইফ ইম্প্যাক্ট অফ দ্য সাবজেক্ট ইংলিশ অথবা ফিলোসফি অথবা ম্যাথমেটিক্স, কে বলতে পারবে? স্যার বলবো? বলো বলো, তাড়াতাড়ি বলো। ওই যে বললেন না লাইনটা, থট, ইমোশন অ্যান্ড ফিলিং, এই জিনিসটা করতেই কিন্তু প্রতিটা সাবজেক্ট আমাদেরকে সাহায্য করে। অঙ্ক তোমার মধ্যে কিভাবে ইমোশন ক্রিয়েট করতে সাহায্য করে? অঙ্ক কি করে ইমোশন, মানে দেখেন একটা অঙ্ক যখন আমি করতে যাব, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার অনেকটা অনুভব প্রয়োগ করতে হবে, ফিল হবে, এবং যখন তুমি সেই অঙ্কটা ভুল করবে তখন হ্যাঁ, খুব রাগ আবার হবে, emotion, তাই তো? জেদ করবো যে এটা নয়, এটা নয়, এটা নয়, শুনে যাও। ঠিক আছে, নেক্সট। আর কেউ আছো? স্যার, এটা কি তাহলে আমাদের জীবনের ক্ষেত্রে, মানে ধরুন যে হিসাব নিকাশ যে সেই সবের ক্ষেত্রে কাজে লাগে, এটা বলতে চাইছেন কি তাহলে? মানে অঙ্কের ক্ষেত্রে ধরুন আমাদের জীবনের যে বিষয় হয়ে যাচ্ছে, মানে অঙ্ক করলে হয়তো তুমি অনেক থিওরিতে পারফেক্ট হবে, বাট জীবনের ক্ষেত্রে ইম্প্যাক্ট বলেছি, লাইফ স্টাইলের ক্ষেত্রে ইম্প্যাক্ট। আচ্ছা, আমি আরেকটু সহজ করে প্রশ্ন করি। তোমরা কি স্কুলে বা কলেজ লাইফে ইংরেজি শিক্ষক অথবা শিক্ষিকার সঙ্গে অন্যান্য যে শিক্ষক বা শিক্ষিকার কোনো বেসিক ডিফারেন্স, চাল চলন, কথাবার্তা, তার অঙ্গভঙ্গি, তার গেস্টার, কোনো ডিফারেন্স খুঁজে পেয়েছিলে কখনো? হ্যাঁ স্যার পেয়েছি। হ্যাঁ স্যার, পেয়েছি। কি পেয়েছো? মানে স্যার, যিনি বাংলা শিক্ষক হন তার মধ্যে একটু ভাবাবেগ, আবেগ, মানে এগুলো একটু বেশি থাকে, মানে একটু কবি সাহিত্যিক এরকম টাইপের আর যারা ইংরেজি ব্যাপারগুলো তার শিক্ষক মধ্যে শিক্ষিকা, ফুটে ওঠে। বেশ ঠিকই বলছো, আর যারা ইংরেজি শিক্ষক শিক্ষিকা?
স্যার অনেকটা তাদের কোরিলেটেড ক্ষেত্রে আর কি, মানে বাস্তব লিটারেচার যে ভাষার এটা ফুটে ওঠে তাদের মধ্যে, মানে বেশ, ঠিক আছে, ভালোই বলেছো। ইংলিশে কোনো স্টুডেন্ট আছে এখানে? স্যার আমি রয়েছি। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি তো উত্তরটা দিলে না, তুমি বাংলা দিয়ে উত্তর দিয়েছো। আর কেউ আছো ইংলিশের? হ্যাঁ স্যার আমি রয়েছি। স্যার আছি। বলো। ইংলিশ টিচারের সঙ্গে অন্যান্য শিক্ষকদের কোনো ডিফারেন্স কখনো খুঁজে পেয়েছো স্কুলে বা কলেজে? স্যার ইংলিশ টিচারের মধ্যে একটা মানে কি বলবো, একটা ওয়েস্টার্ন কালচারের প্রভাব দেখা যায় আচ্ছা বেশ, ঠিক আছে। বিহেভিয়ার। আর কেউ? ঠিক আছে, ঠিক বলেছো। আর কেউ? তো স্মার্টলি ভাবটা অনেক বেশি দেখতে পাওয়া যায়। বাহ, ভেরি গুড, ঠিক আছে, এটাও ঠিকই বলেছো। আর কেউ? আর কেউ নেই, বেশ। অনেকেই হ্যান্ড রেজ করেছো কিন্তু উত্তর দিচ্ছ না। পাওয়ার অফ আমরা প্রথম ইমাজিনেশনটা বলি, বেশি আমরা হয় 8টা থেকে প্রতিদিন পড়াই। শোন বাবা, 8টা থেকে প্রত্যেকদিন পড়াই। নিজের মাইন্ড সেট আপটা এরকম করে করে রাখো যে 8টা থেকে কিন্তু আমার ক্লাস আছে। 1-2 দিন কোনো অন্য কাজে বিজি, ইটস ওকে, বাট ক্লাস করতেই কিন্তু আমরা বসছি, এবং সেই ক্লাসে আমরা প্রত্যেকেই আলোচনা করব বা কথা বলবো। কাজে সেখানে যদি কথা না বলো বা উত্তর না দাও বা তোমাকে ডাকাডাকি করেও যদি আমি না পাই বা আমরা না পাই, তখন অ্যাজ এ টিচার হিসেবেও আমাদের খারাপ লাগবে, এবং অ্যাজ এ স্টুডেন্ট হিসেবেও তুমি কিন্তু একটা খুব ভালো ক্লাস মিস করলে। কারণ অনলাইনে এতটা কমিউনিকেটিভ করে, মানে কমিউনিকেশনের থ্রুতে স্টুডেন্টদের এত নিজস্ব আপন ভেবে, নিজের বাড়ির মানুষ তোমাদেরকে আমি ভাবি, এরকম ভাবে কিন্তু অনেকেই পড়াতে চান না। তারা রেডিমেড টিউশন এটা দেন, তারা তারা পড়িয়ে যান, তুমি পড়লে পড়ো, না পড়লে না পড়ো, এরকম একটা ভাব থাকে। আমাদের কিন্তু টেটশিওর এটা আমি কোনোদিনই হতে দিইনি বা দেবও না। তাই সেই জায়গা থেকে প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমি যেটা পড়াচ্ছিলাম সেটার সঙ্গে এটা রিলেটেড, কিন্তু কোশ্চেনটা কিন্তু অন্যরকম একটা করলাম যাতে তোমরা উত্তর দিতে পারো। এবার খুব মন দিয়ে শোনো, এবং আমার যেটা বলছি সেটার সঙ্গে তোমরা এগ্রি কিনা সেটা বলবে। সেটা হচ্ছে, সর্বপ্রথম অন্য সাবজেক্টের সঙ্গে, মানে আমাদের জীবনের ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট পড়াশোনা করলে সেই মানুষের উপরে সেই রকম একটা প্রভাব বিস্তার হয়, ঠিক আছে? কিরকম হয়? যেমন ধরো, যিনি ম্যাথমেটিক্সের টিচার, স্কুলেও দেখতে পাবে বা কলেজেও হয়তো দেখতে পেয়েছো, তিনি সর্বদাই, মানে তার যে ড্রেস সেন্স, তার যে চাল চলন, তার যে বাচন ভঙ্গি, সেটার মধ্যে অতটা গোছানো ভাবটা থাকে না। সে সবসময় ওই বিষয়টা নিয়ে মত্ত থাকে, ঠিক আছে? এবার এটা যে 100% সত্যি কথা আমি বলছি এটা না, কারণ ব্যক্তি বিশেষে কেউ সংস্কৃত সাবজেক্ট পড়ে এসেও খুব স্মার্ট হতে পারে, সেটা হচ্ছে তার নিজস্ব ব্যক্তিত্ব, সেটা এক্সেপশনাল কেস। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সাবজেক্টের যে গুণাবলী তার উপরে ফুটে ওঠে। অর্থাৎ যিনি অঙ্ক পড়েছেন তিনি তার ব্যক্তি জীবনেও সাংসারিক জীবনেও ভীষণ পরিমাণে হিসাবী হবেন, এটাই কাম্য। অর্থাৎ যারা এখানে বিয়ে হয়ে গেছে, সংসার করছো, তারা জানো যে ম্যাথামেটিক্সের সাবজেক্টের মানুষজন হলে তারা বেশ হিসাব করে, এই মাসে এত টাকা ইনকাম হয়েছে, এত টাকা এলআইসি তে দেবো, এত টাকা এখানে দেবো, এবং তারপরে সংসার চালাবো। যদি এই সাবজেক্টটা হয় ইংলিশ, তাহলে ইংলিশ হচ্ছে পৃথিবীর সব থেকে একটা এনরিচ সাবজেক্ট। তো তার ফলে এর মধ্যে অনেক ইমোশনস জড়িয়ে আছে, অনেক ইমোশনস, অনেক ভালোবাসা, অনেক ভালো লাগা এর মধ্যে জড়িয়ে থাকে, এবং জীবনের প্রত্যেকটা আঙ্গিক নিয়ে ইংলিশ সাবজেক্টটা কিন্তু কথা বলে, মানে তোমাকে পড়িয়েছে। এবং যারা এখানে অনার্স পড়েছো বা 11-12-এও দেখেছো, অনেক প্রেমের কবিতা এখানে আছে, কারণ অনুভূতিটা প্রেম থেকে শুরু হয় 11-12-এই। তারপরে আমাদের কলেজেও বিরহ, দুঃখ, সমস্ত ধরনের উপন্যাস থেকে শুরু করে, নোবেল থেকে শুরু করে, ড্রামা থেকে শুরু করে সবই আছে। তার মানে মানুষের মধ্যে তো ইমোশনস গুলো রয়েছে, সেই ইমোশনস গুলোকে নারিশ করা হচ্ছে কি সাবজেক্টের একটা অন্যতম কাজ। এই সেম প্রভাবটাও কিন্তু বাংলাতেও করে, শুধু যে ইংলিশ করে সেটা না। তার মানে এই সাবজেক্টটা যিনি পড়াশোনা করে এসছেন বা যে পড়াশোনা করে এসছে, তার মধ্যে এই ইমোশনস গুলো অনেক বেশি অ্যাক্টিভ। অর্থাৎ তিনি এই মানুষের দুঃখ কষ্ট বা সহমর্মী অনেক বেশি হবেন, এটাই ধরে নেওয়া যেতে পারে, যেহেতু মানুষের জীবন নিয়ে কিন্তু সাহিত্য কথা বলে। এবার যিনি অঙ্ক নিয়ে করেছেন, তিনি অতটাও এই বিষয়টায় ইমোশনস গুলো হয়তো তার অতটা কাজ করবেন, তিনি খুব ক্যালকুলেটিভ হবেন। যিনি ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছেন, তিনি স্বাভাবিকভাবে যুক্তি তর্ক দিয়ে সমস্ত কিছু বোঝার চেষ্টা করবে, কারণ সেখানে লজিক বিষয়টা অনেক বেশি পরিমাণে দেওয়া আছে। যিনি হিস্ট্রি পড়াশোনা করেছেন, তিনি হয়তো অতীতের অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ কিরকম হতে পারে সেইটা সম্পর্কে অনেক ভালোভাবে প্রেডিক্ট করতে পারবে। তার মানে আমি বলতে চাইলাম যে এই যে সাবজেক্টগুলো আমাদের জীবনের উপর একটা খুব গভীর প্রভাব বিস্তার করে।
এবং যদি অবশ্যই যদি সাবজেক্টটা সে রপ্ত করে, মানে মনের মধ্যে নেয়। যদি এমনি পড়ার কাজ পড়লাম, পরীক্ষা গিয়ে প্রশ্ন উত্তর লিখে দিলাম, সেটা কিন্তু না। এটাকে যদি অনুভব করে নিজের সঙ্গে যুক্ত করে নেয়, সাবজেক্টটাকে ভালোবেসে যুক্ত করে নেয়, তাহলে তার মধ্যে একটা চেঞ্জেস হবে। আর ইংলিশ সাহিত্যে অনেক বেশি মানুষজন স্মার্ট হয়, যে কোনো পরিস্থিতিতে সে মানিয়ে নিতে পারে, যে কোনো পরিস্থিতিতেই সে একদম অন্যদের থেকে সবসময় আলাদা হয়, সে সবসময় স্মার্ট হবে, তার ড্রেসিং সেন্স থেকে শুরু করে সবকিছু একটু অন্য ধরনের হবে। সেটা তোমরা স্কুল বা কলেজে যে টিচারদের দেখবে ইংলিশে, তারা সবসময় কোথাও না কোথাও স্মার্ট, অন্যদের থেকে স্মার্ট, তার চাল চলন কথাবার্তা, তার প্রভাব স্টুডেন্টদের প্রতি অনেক বেশি থাকে সবসময়। এটা ইংলিশ সাহিত্যের একটা অন্যতম গুণ, তার জন্য এটা পৃথিবীর মানে এই জন্যই যেটা হচ্ছে যে এটা এত ভ্যালুয়েবল একটা সাবজেক্টে পরিণত হয়েছে। এবার কিছু ব্যক্তি বিশেষে তো এদিক ওদিক থাকেই, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। কি ঠিক বললাম আমি? হ্যাঁ স্যার, ঠিক। ঠিক বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছেন। বাস, তোমাদের কি স্যার। স্কুলে দেখেছো টিচারদের, মানে একটু ডিফারেন্সিয়েট করতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, তবে স্যার। আপনি এর আগের বারও এই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিলেন। আপনি হুম। বলেছিলেন যে ইংরেজি যারা পড়ান তারা একটু মানে ফ্র্যাঙ্কলি হুম। মানে খুব একটু প্রেমের ব্যাপারগুলো একটু বেশি বলে, মানে খুব আর হচ্ছে যারা মানে ম্যাথ পড়ান তারা হচ্ছে মানে একটু খুব গম্ভীর, গুরু গম্ভীর টাইপের হন, পড়া রাগী। নিয়েই আলোচনা করে। যেমন হ্যাঁ, ধরো সব সময় আমাদের পড়া নিয়ে সমীরণ বাবু আলোচনা। ক্লাসে আসলো, তিনি তো প্রথমেই, আজকে তাহলে আমরা আলোচনা করছি এই টপিক, শুধু অঙ্কই পরপর পড়েই গেল, সেখানে কি কোনো আমার মতো এত বকবক করে না তো? আমি তো অনেক বেশি বকি তোমাদের না সাথে। না স্যার, না স্যার। আচ্ছা বেশ, সেই জন্যই তো সাবজেক্ট আলাদা করে দিয়েছে, তাই তো আমি তোমাদের সাথে বন্ধুর মতো মিশে অনেক কথাই বলি। নেক্সট আমরা চলে আসি আবার পরে। তাহলে কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং মেসেজেস এন্ড ক্রিয়েটিং মিনিং। মিউট করতে হবে প্রত্যেককে। স্যার তাহলে স্যার এই মিউট করা আছে, একটু বলুন মিউট করার জন্য। আনমিউট আছো? হ্যাঁ ঠিক আছে। তাহলে কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং মেসেজ এন্ড ক্রিয়েটিং মিনিং। তাহলে সবসময় কমিউনিকেশন, একে অপরের সঙ্গে কি করব আমরা, সবসময় একে অপরের যে অনুভূতিগুলো সেটা বোঝার চেষ্টা করবো, এবং সেটা সিম্বলের থ্রু থেকে। কারণ আমরা এই যে এবিসিডি যেগুলো লিখি প্রত্যেকটাই সিম্বল। ইট ইন্ডিকেটস রুলস and regarding the combinations of sound into meaning unit and meaning unit of words. আমরা সাধারণত কিছু গ্রুপ অফ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করি, সেটা থেকে বোঝার চেষ্টা করি, এবং কিছু ইউনিট মানে ওয়ার্ডের মাধ্যমে কিছু দুঃখ বা অনুভূতিকে বোঝানোর চেষ্টা করি। এবং এই দুটো যে বিষয় এটা ঘটে এই যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং সেই ল্যাঙ্গুয়েজটা আমরা দুটো রকম ভাবে নিজেদের জীবনে রপ্ত করতে পারি। এই দুটো রকমের মধ্যে একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস, আর একটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং। যেটা আগেই বলে দিয়েছি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনসটা আমাদের মাতৃভাষার সঙ্গেই একমাত্র ঘটে, অন্য কোনো ভাষা আমরা অ্যাকুয়ার করতে পারি না, শুধুমাত্র মাতৃভাষায় অ্যাকুয়ার করতে পারি। এবং লার্নিংটা আমরা অনেক ভাষা শিখতে পারি, 10টা-15টা ভাষাও শিখতে পারি, কিন্তু সেটা থ্রু লার্নিং এর মাধ্যমে শিখতে পারি। এবার ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনস বিষয়টা কি, সেই সম্পর্কে আমরা আলোচনা করবো। দেখো কি বলেছে, দ্য অ্যাকুইজিশনস অফ ল্যাঙ্গুয়েজ ইজ এ নন কনসাস অর সাবকনসাস প্রসেস। আমাদের মনের তিনটে স্তর থাকে, আমাদের মনের তিনটে স্তর থাকে। একটা হচ্ছে গিয়ে কনসাস, একটা হচ্ছে গিয়ে আনকনসাস, আর একটা হচ্ছে গিয়ে সাবকনসাস। ঠিক আছে? তো এখন কনসাস মানে কি? কনসাস মানে হচ্ছে আমি এই মুহূর্তে তোমার সঙ্গে কথা বলছি, এবং আমার মন প্রাণ তোমার মধ্যেই, মানে তোমাদের সঙ্গেই আছে। তার মানে এটা জাগ্রত চেতন, ব্যাপারটা। বাংলায় বলে চেতন, মানে কনসাস। এবার যদি আছে নন কনসাস, মানে অচেতন, অর্থাৎ আমি ঘুমিয়ে আছি, তাহলে আমি কোনো কিছুই ভাবছি না, ডিপলি আমি ঘুমাচ্ছি, তাহলে এটাকে আমরা বলছি নন কনসাস। ঠিক আছে? আর সাবকনসাস মানে কি? অবচেতন মন, অর্থাৎ এই মুহূর্তে আমার ঠিক মনের মধ্যে অনুভূতি আসছে না, বা আমি মনে করতে পারছি না, বাট আমার মনের মধ্যে কোথাও আছে। ঠিক আছে? এখানে যারা অনেক সময় প্রেমে ধোকা টোকা খেয়েছো, অনেক কান্নাকাটি করেছো একটা সময়, এখন ভুলে গেছো সময়ের পরিস্থিতিতে, বাট সেই মানুষটা বা সেই যে দুঃখগুলো, সেই আঘাতটা তোমার মধ্যে এখনো আছে, সেটা সাবকনসাস মুডে আছে। যদি কখনো সেই অনুভূতি জেগে ওঠে, বা সেই মানুষটাকে আবার দেখতে পাও, বা সেই রিলেটেড কোনো কিছুকে দেখো, সেই সাবকনসাস জায়গাটা তোমার কনসাস ফিলিংসে পরিণত হয়, এবং তুমি আবার ইমোশনাল হয়ে পড়তে পারো, যাদের তোমার মধ্যে সেই রকম অনুভূতি থাকে। এবার এটা আবার মানুষ থেকে অন্য মানুষে ভ্যারিয়েবল হয়। যেরকম কেউ কেউ খুব অল্প দুঃখেই বিষয়টা ভেঙে পড়ে, আর কেউ কেউ খুব ক্রুয়েল টাইপের হয়, তার কিছু যায় আসে না, গেছে বাতা গেছে, নতুন আসবে। তাহলে সেই জায়গা থেকে এই অনুভূতিটাও মানুষের মধ্যে আলাদা আলাদা ভাবে কাজ করে। তাহলে সেই জায়গা থেকে এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমরা
অ্যাকোয়ার যে করি, এই অ্যাকুইজিশনসটা কিন্তু আমাদের কনসিয়াস মুডে কখনো সম্পূর্ণ হয় না, এটা মনে রাখতে হবে। কনসিয়াস মুড মানে আমি তো আগেই বললাম, এই যে আমি পড়াচ্ছি, তোমরা শুনছো এবং সেটাকে নিজের মধ্যে নিচ্ছ, এটা হচ্ছে কনসিয়াস মুড। কিন্তু এটা লার্নিং এর ক্ষেত্রে ঘটে, কিন্তু এটা অ্যাকুইজিশনস এর ক্ষেত্রে কনসিয়াস মুডে কিন্তু কোনো কিছুই হয় না। অর্থাৎ তুমি যে বাংলা ভাষাটা শিখেছো ছোট থেকে, এই মা বাবা ভাই বোন এই যে বলতে শিখেছো, এটা কিন্তু তুমি বুঝে শুনে শেখোনি, এটা তুমি কোথাও তুমি নন কনসিয়াস ছিলে, অবচেতন মনে ছিল, অর্থাৎ বা সাবকনসিয়াস মুডে ছিলে, তুমি সেই অনুসারেই পরপর শিখে গেছো। এবং ছোটবেলায় কে কাকি, কে কাকা, কে ছেলে, কে মেয়ে, কে তোমাকে একটু আদর করে, তুমি সেটা কিন্তু বুঝে গেছো অনুভূতির মাধ্যমে। অর্থাৎ কোনো কোনো মানুষকে দেখে তুমি হেসে ফেলেছো, বা সে কোলে নিলেই তোমার হাসি আসতো, তার কারণ তার সঙ্গে তোমার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। তাহলে এটা পুরোটাই সম্পূর্ণ হয়েছে সাবকনসিয়াস এবং নন কনসিয়াস মুডের মাধ্যমে। A child first start to acquire his mother tongue from his mother. সর্বপ্রথম একটা শিশু তার মায়ের কাছ থেকেই তার মাতৃভাষা শিখতে শুরু করে, অথবা তার চারপাশে যারা থাকে তাদের কাছ থেকে শিখতে শুরু করে। এবং এই কারণবশত কোল অর্থাৎ মায়ের কোলকেই একটি শিশুর সর্বপ্রথম স্কুল হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ মায়ের কোলই হচ্ছে কি একটা শিশুর কাছে প্রথম স্কুল, অর্থাৎ এখান থেকেই তার শিক্ষা শুরু হয়। দিস ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার ডাজ নট ইনভলভ লার্নিং গ্রামাটিক্যাল রুলস অফ স্ট্রাকচার। যখন তুমি বাংলা ভাষাটা শিখেছো, কেউ যদি এখানে পড়াশোনা নাও করে থাকো, সে কিন্তু বাংলা ভাষায় সাবলীল ভাবে কথা বলতে পারবে। অর্থাৎ এখানে তুমি কোনো গ্রামারও জানো না, কোনো নিয়ম নীতিও জানো না, কোনো স্ট্রাকচারও জানো না, কিন্তু জানার তোমার প্রয়োজনও নেই, তা সত্ত্বেও কিন্তু তুমি সঠিকভাবে বলতে পেরে যাচ্ছ বা শিখে যাচ্ছ। তাহলে whether it is a child or adult, anyone who is learning a new language first acquires sounds and vocabulary and then the sentence pattern and structure. যখনই কোনো শিশু এই মাতৃভাষাকে অ্যাকোয়ার করছে বা সে আত্মীকরণ করছে, তখন কিন্তু সে সর্বপ্রথম ভোকাবুলারি এবং সাউন্ড শিখে যাচ্ছে, এবং তারপরে সে সাউন্ড প্যাটার্ন এবং সেন্টেন্স প্যাটার্নও শিখে যাচ্ছে। However, formal learning process will be provided him only the formal setting like school. এবার এই অ্যাকুইজিশনসটা যে ঘটছে, এই অ্যাকুইজিশনসটা ছোটবেলা থেকেই ঘটছে, এবং কখনো কখনো মাতৃভাষাটা তুমি স্কুলে গিয়েও শিখতে পারো, সেখানে একটা নর্মাল সেটিং থাকে, অর্থাৎ কিছু স্টুডেন্ট থাকে, কিছু রুলস রেগুলেশন থাকে, তার মাধ্যমে তোমার কিন্তু অ্যাকুইজিশন অনেক ক্ষেত্রেই ঘটে, কারণ তুমি মাতৃভাষাটা নিজে না চাইলেও তুমি অটোমেটিক্যালি এখান থেকে শিখে যাচ্ছ। এবার এই মাতৃভাষাটা যখন একটা শিশু শেখে, তার বেশ কয়েকটা স্টেজ রয়েছে, কয়েকটা স্টেজে আমরা ভাগ করেছি, এবং তার যে জীবন চক্র, তার জন্মের পর থেকে এই জীবন চক্র অনুসারে স্টেজটাকে ভাগ করা হয়েছে। যেমন সর্বপ্রথম যে ফ্রেজটা আসে তার নাম হচ্ছে কি ব্যাবলিং। এই ব্যাবলিং স্টেজটা থাকে 6 থেকে 8 মাস। প্রথম 6 মাস পর্যন্ত কিন্তু শিশু তেমন কিছু শিখতে পারে না, এবং তখন সে বুঝতেই পারে না। তো সেই জন্য 6 থেকে 8 মাস হচ্ছে ব্যাবলিং। কি করে? দ্য চাইল্ড প্রডিউস সাউন্ড সাচ অ্যাজ মাম্মা, বাব্বা, দাদা, এরকম করতে থাকে। এইটা হচ্ছে তার প্রথম ল্যাঙ্গুয়েজ শেখার লক্ষণ। অর্থাৎ মামা বাবা যেটা বলছে, একই শব্দ রিপিট করবে, দাদা বাব্বা এ সমস্ত করবে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ব্যাবলিং হিসাবে পরিগণিত হবে, এবং এটাই তার প্রথম অ্যাকুইজিশন হিসাবে আমরা ধরবো। কারণ এর আগে সে কোনো শব্দ করবে না, তাহলে সেই শব্দ যে করছে না সেটাকে আমরা লার্নিং হিসাবে ধরছি না, মানে সেটাকে আমরা শিক্ষা হিসাবে ধরছি না। এর আগে সে ক্রাইং করে, কাঁদে, কিন্তু সেটাকে আমরা ধরছি না। নেক্সট হচ্ছে ওয়ান ওয়ার্ড। মোটামুটি 9 মাস থেকে 1.5 বছর অব্দি সময়ে দ্য চাইল্ড সেজ ফার্স্ট সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সিঙ্গুলার ওয়ার্ডস। এখানে ছোট ছোট শব্দ বলতে পারে, বাবা, যাবো, এরকম বলতে পারে। তাহলে এই সময় একে আমরা ওয়ান ওয়ার্ড শিক্ষা বলছি। এবং তারপরে 2 ওয়ার্ডসটা মোটামুটি 2 বছরের মধ্যে সম্পূর্ণ হয়, যেখানে ছোট ছোট শব্দ সে ব্যবহার করতে পারে। এবং আর্লি মাল্টি ওয়ার্ডস, আমি যাব, অর্থাৎ তুমি হয়তো বাজারে যাচ্ছ, সেই বাচ্চাটিও যাবে, তখন বলে আমি যাব, আমি খাবো, আমার চাই, এই কথাগুলো বলতে পারে। এগুলোকে আমরা টেলিগ্রাফিক শব্দ বলে থাকি। টেলিগ্রাফিক কেন? তোমরা এর আগে জানো যে টেলিগ্রাম ছিল, যেখানে আমরা খুব কম শব্দ ব্যবহার করে টেলিগ্রাম পাঠাতাম। তাহলে ঠিক সেরকম, যেহেতু এখানে কম শব্দ ব্যবহার করে সেই শিশুটি অনেক কিছু বোঝাতে চাইছে, তো সেই জন্য এটা আমরা টেলিগ্রাফিক স্টেজ বলে থাকি। এবং স্ট্রাকচার ইউজিং মরফেম দ্যাট ডাজ নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এই যে টেলিগ্রাফিক শব্দ, এগুলোকে মরফেমও বলি, আগেও পড়ানো হয়েছে। মরফেম কেন? যেখানে সেন্টেন্সের মিনিংটা ঠিকই আছে, অর্থাৎ সে তোমার সঙ্গে বাজারে যাবে, তাহলে সে বললো আমি যাব, আমি, এরকম ভাবে বললো হয়তো, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু মিনিংটা তোমাকে বুঝিয়ে দিতে পারবে সে, মানে সে কি বলতে চাইছে। ঠিক আছে, তার জন্য একে আমরা টেলিগ্রাফিক বলি। এবং এই টেলিগ্রাফিক শব্দগুলো অবশ্যই মরফেমস এর অন্তর্গত, যেহেতু এর মধ্যে একটা মানে আছে।
এবং ল্যাটার মাল্টিলিঙ্গুয়াল হচ্ছে কি 2.5 বছরের পর থেকে খুব ভালোভাবেই 4-5টা শব্দ ব্যবহার করে তারা কথা বলতে পারে, এবং একে আমরা ল্যাটার মাল্টি ওয়ার্ড স্টেজ বলে থাকি। এবার এখানে যে স্টেজ গুলো ধরা হয়েছে, যে 6 থেকে 8 মাস বা 2.5 বছর, এই যে সব ব্যাপারটা ধরা হয়েছে, এটা ইন জেনারেল একটা গড় এজ হিসেবে ধরা হয়েছে। কিন্তু কোনো কোনো শিশু যদি দেখা যায় যে সে ট্যালেন্টেড, এর অনেক আগেই সে অনেক শব্দ ব্যবহার করতে পারে, এবং কোনো কোনো শিশুর যদি কোনো সমস্যা থেকে থাকে, এই স্টেজ পেরিয়ে গেলেও সে এতগুলো শব্দ নাও ব্যবহার করতে পারে। তো সেই জন্য এই স্টেজটাকে আমরা এরকম ভাবে স্টেজে ভাগ করেছি। এটা একটা ইন জেনারেল ডিভিশন। কোনো প্রশ্ন থাকলে এবার কর। স্যার অবচেতন আর প্রাকচেতনটা একটু বলবেন না স্যার? অবচেতন হচ্ছে ওই যে এই মুহূর্তে তোমার অবচেতন হচ্ছে এই মুহূর্তে তোমার ঠিক মনে আসছে না, কিন্তু তোমার অন্তরেই রয়েছে, অর্থাৎ দুঃখগুলো এখনো আছে তোমার মধ্যে। বলছিলাম যে মরফেমস মানে স্যার হচ্ছে মরফিমস এর বাংলা মানেটা একটু বলুন না। মরফেমস এর বাংলা মানে নেই, এই টার্মটাই পড়তে হবে, এর কোনো বেঙ্গলি মিনিং নেই। এখানে একটাই মানে, সেটা হচ্ছে কয়েকটা শব্দ যখন মিনিংফুল সাউন্ড প্রডিউস করে, যেমন আমি যাব, আমি খাবো, এর মধ্যে মানে আছে। তাহলে এই জন্য একে আমরা মরফেমস বলি। কতগুলো শব্দ যখন এক পাশাপাশি বসে সেন্টেন্স তৈরি করবে এবং এটা একটা মিনিং বহন করবে, তখন মরফেমস বলবো। স্যার আপনি যেটা ক্লাস করছেন সেটা সচেতন মাইন্ডে করছেন, এটা সচেতন? এটা তো অবশ্যই সচেতন, নাহলে তুমি ক্লাসও করতাম না, তোমরা শিখতে পারতে না। আমরা এখন কি করছি? আমরা কি অ্যাকুইজিশন করছি না লার্নিং করছি? লার্নিং করছি। তাহলে লার্নিং সবসময় Learning. চেতন মন ছাড়া হয় না, কনসাস মাইন্ড ছাড়া কখনো শেখা হয় না। আমরা এখানে মোটেই অ্যাকুইজিশন কেউ করতে আসিনি, বা সেটা করা সম্ভব না মাতৃভাষা ছাড়া। তো সেই জন্য আমরা এখন পুরোপুরি কনসাস আছি, এবং যারা যারা কনসাস নেই, অর্থাৎ ধরো আমার ক্লাসে অন আছে অথচ হেডফোন দিয়ে অন্য কিছু করছে, অথবা কারোর সাথে গল্প করছে, তাহলে সে কিন্তু শিখতে পারছে না বেসিক্যালি, তাই কারণ সে কনসাস নয়। স্যার একটা কথা বলতাম, বলো। বলছি যে মরফিম কি এটা হতে পারে, হয়তো কোথাও যা হচ্ছে তো সেখানে শিশুটা বলছে আমিও, তাহলে তো সে একটাই শব্দ উচ্চারণ করেছে কিন্তু তাতে বোঝা যাচ্ছে যে সেও যেতে আগ্রহী, তাহলে এটা হ্যাঁ, মরফিম মিনিংফুল হবে তো, এটাও মিনিংফুল, কিন্তু এটা স্টেজ আছে। আমরা মরফেমটা কোন স্টেজে গিয়ে বলেছি? যেখানে বলছে আর্লি মাল্টি ওয়ার্ড, অর্থাৎ এখানে একটা শব্দ ব্যবহার সে করবে না, কারণ মরফেমসটা একটা শব্দের দ্বারা প্রকাশিত হচ্ছে না, এখানে কয়েকটা শব্দ ব্যবহার করতে হবে। তো সেই জন্য ওটা মিনিংফুল হলে ওটাকে মরফেমের অন্তর্গত ধরছি না আমরা, বা ধরা সম্ভব নয় ওরকম ভাবে পরীক্ষা নিরীক্ষা করে। এখানে আমরা মাল্টি যদি ওয়ার্ড সে ব্যবহার করে এবং সেটা যদি মিনিংফুল হয়, তখনই তাকে আমরা মরফেমের অন্তর্গত ধরছি এবং টেলিগ্রাফিক ওয়ার্ড হিসেবে গণ্য করছি। স্যার তাহলে মরফিনটা হচ্ছে যে স্মলেস্ট মিনিংফুল যেটা ওয়ার্ডটা, ইউনিটটা। হ্যাঁ, ঠিকই বলেছো। আমরা পরবর্তীকালে অন্য ক্লাসে মরফেম বা এই ইত্যাদি সম্পর্কে কিন্তু আরো পড়বো, আছে এগুলো। নেক্সট চলে আসে পরেরটা। আমাদের এই যে অ্যাকুইজিশনস, যেটা আমরা এতক্ষণ ধরে বললাম, এই অ্যাকুইজিশনস এর অনেকগুলো থিওরি আছে, মানে অনেক। তাহলে কি যদি মরফিম কি এই প্রশ্নে যদি এরকম থাকে একটা শব্দ বা দুটো শব্দ বা একের অধিক শব্দ, তাহলে আমরা একের অধিক শব্দটাকে চুজ করব, ওই অপশনটা। এই একের অধিক শব্দই হবে মরফেমের ক্ষেত্রে, ঠিক আছে? ওকে বলছি যে আজকে কি স্ক্রিন শেয়ার করেছেন? মানে দেখতে পাচ্ছি না তো স্ক্রিন কোনো কিছু। করেছিলাম, সেখানে বলেছিলাম যারা ক্লাস করনি পরবর্তীকালে আমরা ক্লাস করবো এবং সেখানে কিন্তু এগুলো সম্পর্কে আবার পড়বো। তাই এগুলো নিয়ে মানে মরফেম নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, আমাদের আজকে যেটা টপিক সেটা খুব ভালো করে বুঝে নাও। এবার চলে আসি পরের অংশে, আর একটু পড়বো, তারপর আবার প্রশ্ন শুনবো তোমাদের। আমাদের এই যে অ্যাকুইজিশনসটা, এটা কিন্তু এই অ্যাকুইজিশনসটা কিন্তু অনেকগুলো থিওরির মাধ্যমে, মানে অনেকে অনেক থিওরি বলেছে যে কিভাবে আমরা অ্যাকুয়ার করি। যদিও এই থিওরিগুলোর মধ্যে কোনটা যে সঠিক থিওরি এটা কিন্তু আমরা কেউই জানি না। এগুলো প্রত্যেকটাই এক একজন ভাষাবিদ তাদের দৃষ্টিভঙ্গি থেকে থিওরি দিয়েছে, কিন্তু এই থিওরিগুলোর মধ্যে এই থিওরিগুলোর বিভিন্ন রকম ভাবে তারা ব্যাখ্যা করেছে, সেটাই আমরা পড়বো। তা সর্বপ্রথম যে থিওরি রয়েছে সেটা হচ্ছে বিহেভিয়ারিস্ট থিওরি বেসড অন স্কিনার। এখানে কিন্তু জানতে হবে যে বিহেভিয়ার থিওরি কে তৈরি করেছে বা কার মতামত অনুসারে তৈরি হয়েছে। স্কিনারের বিহেভিয়ার থিওরি কি? দ্য চাইল্ড বেসিক্যালি ইমিটেট অ্যাডাল্টস, their correct sentence are reinforced when they get what they want or are
praised and positive reinforcement, and while there must be some truth of this theory, there are also a lot of criticism. এই থিওরির মানে হচ্ছে বিহেভিয়ারাল, মানে কি ব্যবহার, অর্থাৎ একজন অ্যাডাল্ট যে ধরনের ব্যবহার করে, যে ধরনের কথাবার্তা বলে, একজন শিশু সেটাকে ঠিক ইমিটেট করে দেয়। ইমিটেট মানে নকল করা, সেটাকে নকল করে এবং সেই নকল করেই সে শিখতে পারে। স্কিনারের মতে যে নকল করেই সে শিখতে পারে, তো সেই জন্যই এই থিওরিটার নাম হচ্ছে গিয়ে বিহেভিয়ারাল থিওরি। এবং তিনি বলেছেন যে পজিটিভ রিইনফোর্সমেন্টের মাধ্যমেই মানুষ বেশি পরিমাণে শেখে। অর্থাৎ পজিটিভ রিইনফোর্সমেন্ট কি? রিইনফোর্সমেন্ট হচ্ছে শক্তিদায়ক উদ্দীপক। এটা তোমরা জানো, এই থিওরিটা প্যাভলভের থিওরি থেকে এসছে, যেখানে যদি তুমি ঘন্টার ধ্বনি বাজাচ্ছ এবং কুকুরকে যদি খেতে দাও, তাহলে নিশ্চয়ই কুকুরটা উৎসাহিত হবে, পরবর্তীকালে সে দেখবে ঘন্টার ধ্বনি বাজালে আবার তার মুখ থেকে লালা নিঃসৃত হচ্ছে এবং তুমি খেতে দিতে পারছো। কিন্তু যদি খেতে দেওয়াটা পজিটিভ, যদি তুমি না দাও, ঘন্টার ধ্বনি ডেলি বাজাও, কুকুর আসে খাবার দাও না, কোনোদিন তারপরে একটা সময় লালা খুঁড়িত হবে না, তার কারণ তুমি তার পজিটিভ রিইনফোর্সমেন্ট দিচ্ছই না, এটা নেগেটিভ হয়ে গেল। তাহলে যদি তুমি দেখা যাচ্ছে যে তুমি কোনো কথা বলছো, যেগুলো বলছো যে সেটা পজিটিভলি কোনো শিশুকে শেখাচ্ছ, বারবার শেখাচ্ছ, তাহলে সে খুব তাড়াতাড়ি শিখে যাবে। এই কারণবশত যদি কোনো বাচ্চার মা বা বাড়ির মানুষজন বাচ্চার সঙ্গে একই কথা বারবার বলে, তাহলে সেই বাচ্চা খুবই তাড়াতাড়ি কথা শিখে যাবে, খুব তাড়াতাড়ি তার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে, বিকজ এটা একটা পজিটিভ রিইনফোর্সমেন্টের কাজ করছে। কিন্তু যদি দেখা যায় যে সেটা একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে বসবাস করে, অর্থাৎ সেখানে বাবা চলে যায় অফিসে, মা অফিসে চলে যায়, সে অন্য কারোর কাছে থাকে, কোনো কথা শুনতেই পায় না, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই যে শিক্ষাটা বা অ্যাকুইজিশনটা অনেক দেরিতে ঘটবে এবং তার ভাষা শিক্ষাও কিন্তু খুব বেশি পরিমাণে হবে না। এই বিষয়গুলো কিন্তু পরবর্তীকালে আমরা আরো আলোচনা করব বা এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে এই যে থিওরিটা বলছে বিহেভিয়ারিস্ট থিওরি, এর এই পজিটিভ দিকগুলো বললাম, এর কিছু সমালোচনাও রয়েছে। কিরকম? ফর এক্সাম্পল, ল্যাঙ্গুয়েজ কন্টেন্ট মেনি রুলস দ্যাট ক্যান নট বি ওয়ার্কড out simply by imitating. Take a child says, I drink the water. This child is over applied rule and they has somehow acquired. No adult would use this form of verb. দেখো এখানে একটা কথা বলেছে, উপরে যে থিওরিটা বলেছে সেই থিওরিটার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো একজন অ্যাডাল্ট যে কথাগুলো বলে সেটাকে ইমিটেট করে একটা শিশু শেখে। তাহলে অনেক সময় দেখা যায় যে শিশুরা এই কথাটা বলে, অর্থাৎ আই ড্রিঙ্কড বলে, ড্রিঙ্ক, কিন্তু ড্রিঙ্ক তো হবে না, ড্রাঙ্ক, অর্থাৎ ড্রিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে ড্রাঙ্ক। তাহলে এখানে ড্রিঙ্কড ইডির বদলে ড্রাঙ্কড হবে। কিন্তু কোনো শিশু কি করে, আমরা যেহেতু বেশিরভাগ শব্দের ক্ষেত্রেই আমরা ইডি যুক্ত করে পাস্ট টেন্স তৈরি করে দিই, অর্থাৎ যদি আমি বলি ওপেন, তাহলে এর সঙ্গে ইডি যুক্ত করে ওপেন্ড করে দিই, এটা করি আমরা। তাহলে একটা শিশুর মধ্যে ইন জেনারেলাইজড করার একটা প্রবণতা থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে সে ড্রিঙ্ক কথাটার সঙ্গে যে ইডি যুক্ত করে পাস্ট টেন্স হয় না, সেটা সে প্রথমে ধরতে পারে না, সে সরাসরি এখানে ইডি যুক্ত করে দেয়। এটাকে আমরা বলি ওভার অ্যাপ্লাইড অফ রুলস। ঠিক আছে, এটা কিন্তু প্রশ্ন এসেছিল সিটেটে, এই লাইনটা তুলে দেবে এবং বলবে যে এটা কি ধরনের সমস্যা একটা শিশুর, এটা ওভার জেনারেলাইজ করতে। অর্থাৎ কোন একটি শিশুকে একটা নিয়ম তুমি শিখিয়েছো, সেই নিয়মটা শিখিয়েছো, ধরো ওপেন, এই যে ওপেন এর সঙ্গে ইডি যুক্ত করলে এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, ওপেনড। তো ও অনেকগুলো ইডি যুক্ত করে শব্দ পাস্ট টেন্স গঠন করার পর ওকে যখন তুমি ড্রিঙ্ক লিখতে দেবে, ড্রিঙ্কের সঙ্গে ইডি যুক্ত করে দেবে। তাহলে এটা তো আমরা বড়রা এটাকে শেখাচ্ছি না, কিন্তু বাচ্চারা শিখছে কি করে? এর উত্তর এই বিহেভিয়ারাল থিওরি থেকে আমরা পাচ্ছি না। অর্থাৎ এটা হচ্ছে কি, বিহেভিয়ারাল থিওরি যদি আমরা সম্পূর্ণরূপে সঠিক ধরে নিই যে এইভাবেই শিশু শেখে, কিন্তু তার কিছু ল্যাক রয়েছে, তার কিছু ক্রিটিসিজম রয়েছে। তার মধ্যে একটি ক্রিটিসিজম হচ্ছে এটা। আই থিঙ্ক তো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমরা পরের অংশটায় যাব, ভালো করে দেখো। পরেরটা হচ্ছে ইনেটনেস। ইনেটনেস মানে হচ্ছে কি অন্তর, অর্থাৎ নিজের মনের মধ্যে রয়েছে। এই থিওরিটা এসেছে চমস্কির থেকে। চমস্কি অ্যান্ড আদার্স বিলিভ দ্যাট চিলড্রেন আর born with an innate faculty of for language acquisitions. According to him, all children are born with a universal set of language principles, and thanks to interaction, they will learn what rules apply in the language and they are actively acquired. এটার মানে হচ্ছে চমস্কির মতে যে মানুষের মধ্যে একটা ইউনিভার্সাল সেট অফ ল্যাঙ্গুয়েজ থাকে, অর্থাৎ প্রত্যেকটা শিশুর মধ্যে তুমি যখন জন্মগ্রহণ করেছো তোমার মধ্যে এমন একটা ক্যাপাসিটি রয়েছে, একটা পাওয়ার রয়েছে, যেটার মধ্যে তুমি ল্যাঙ্গুয়েজ শেখার জন্যই তুমি জন্মগ্রহণ করেছো। তাহলে এই ইউনিভার্সাল পাওয়ার অনুসারেই যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি অ্যাকোয়ার করে নিতে পারছো, যে কোনো বলতে তোমার মাতৃভাষাটাকেই তুমি অ্যাকোয়ার করে নিতে পারছো। তাহলে ওয়ান অফ দ্য মেজর ক্রিটিসিজম, এরও কিছু ক্রিটিসিজম রয়েছে, সেটা হচ্ছে এটা criticism work is that was only the interested in grammar and rules. He never really studied real children, and the theory
has since evolved to the include more the lifeline and examples of principles. এই যে থিওরিটা চমস্কি দিয়েছিলেন, তিনি এটা নিজের থেকে তৈরি করা একটা থিওরি দিয়েছিলেন, কিন্তু তিনি অনেক শিশুদের উপরে বা বাচ্চাদের উপরে পরীক্ষা নিরীক্ষা করে এই থিওরি দেননি। তারপরে দেখা যাচ্ছে যে যদি এই থিওরিটা সম্পূর্ণকরণের সঠিক হিসাবে কোনোদিনই ধরে নেওয়া যাচ্ছে না, সেই জন্য তার মতামত অনুসারে যে ইনেটনেস হচ্ছে গিয়ে অ্যাকুইজিশনস এর অন্যতম থিওরি, বাট এরও খামতি রয়েছে। কগনিটিভ থিওরি, কগনিটিভ তো জানোই, যেটা পিয়াজেট তৈরি করেছে। এর মানে হচ্ছে কি ইনিশিয়ালি ডেভেলপড বাই দ্য পিয়াজেট, অর্থাৎ পিয়াজেট এই কগনিটিভ থিওরিকে শুরু করেছিল, কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি। পরবর্তীকালে অন্য সাইকোলজিস্টরা এই থিওরিটাকে আরো ডেভেলপ করেছে। And this theory takes into account the cognitive development stage of a child. He argues that a child needs to be able to understand a concept in order to the able to acquire the language from the express that concept. অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে কগনিটিভ মানে কি, যেখানে তোমার বুদ্ধির সঙ্গে এবং তুমি নিজে বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ড করতে পারছো। কগনিটিভ কথার মানে কিন্তু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তোমাকে বুঝতে হবে। এখানে পিয়াজেটের মতে যে কোনো একটা বিষয় যেটা তুমি বুঝতে পারবে সেটাই তুমি শিখতে পারবে বা সেটা তুমি অ্যাকোয়ার করতে পারবে। তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি সেটা অ্যাকোয়ার করতে পারবে না। এই হচ্ছে থিওরির মূল বিষয় বস্তু। এবং ফর এক্সাম্পল, আ চাইল্ড নিড টু বি এবল টু র্যাঙ্ক অবজেক্ট বাই সাইজ and before they can express words like small and taller. Some studies criticize that the theory by the showing, for example, that some children who are abnormally developing mentality can still use normal age and related the language. এটা তিনি পরীক্ষা করেছিলেন বেশ কিছু ছাত্রছাত্রীদের উপরে, এবং এই থিওরিটা কিন্তু অনেকটা বিজ্ঞানসম্মত একটা থিওরি। এটার মানে হলো তিনি করেছিলেন যেটা অনেকগুলো শিশুদের মধ্যে ছোট এবং বড় ধারণা তিনি পোষণ করতে চেয়েছিলেন। তো কিছু শিশুকে তিনি কিছু ছোট জিনিস, ছোট বল, একটা বড় বল এরকম দেখিয়েছিলেন এবং দিয়েছিলেন। তারপরে দেখা গেছে যে যাদের এটা তিনি দিয়েছিলেন তারা অনায়াসেই ছোট এবং বড় কনসেপ্ট ক্লিয়ার করে ফেলেছে, অর্থাৎ বুঝতে পেরে গেছে, কারণ এটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর অনেক শিশুদের এই ছোট বড় কোনো জিনিস দেখাননি, মুখে বলে দিয়েছিলেন বা ছোট বড় এই কথাটা বলেছিলেন, কিন্তু তারা সহজে ছোট বড়টা ধরতে পারেনি। তাহলে সেক্ষেত্রে সায়েন্টিফিক্যালি তিনি দেখেছেন যে যদি কোনো জিনিসকে বোঝানো যায়, কোনো স্টুডেন্টকে আন্ডারস্ট্যান্ড করানো যায়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি সে রপ্ত করে ফেলতে পারে। এবং এটা কিন্তু সায়েন্টিফিক্যালি বারবার বলছি, তার কারণ আমাদের ক্ষেত্রেও তাই। আমরা যখনই কোনো জিনিসকে থিওরিটিক্যালি আমরা দেখাচ্ছি তোমাকে, বা তোমাকে টিএলএম আকারে দেখাচ্ছি, বা তোমাকে আমি রিপ্রেজেন্ট করছি, তার মানে তুমি অনেক ভালোভাবে সেটা বুঝতে পারছো এবং শিখে নিতে পারছো। তার মানে এই যে থিওরিটা, যেটা হচ্ছে কগনিটিভ থিওরি, এটা যথেষ্ট পরিমাণে একটা সায়েন্টিফিক থিওরি এবং উন্নত একটা থিওরি। আই থিঙ্ক আমি বোঝাতে পারছি তোমাদের। একটুখানি মুখে বলো যে বুঝতে পারছো কিনা বা পড়া কেমন লাগছে। স্যার আরেকবার হ্যাঁ স্যার স্যার আরেকবার বলুন। তুমি যদি কাউকে কোনো জিনিস দেখাও ছোট বড়, তাহলে সে ভালো করে বুঝতে পারবে। যাদের আরেকবার বলতে বলছো, একটু এটা রেকর্ডিংটা বারবার দেখো। পড়া ভালো লাগছে? যারা নতুন অন্য জায়গায় ঘুরে এসছো, টেট পাস করতে পারছো না, মনে খুব দুঃখ, তারা আমার সাথে শেয়ার করবে, অসুবিধা নেই, ফোন করবে, কোনো প্রবলেম, আমি আছি তোমাদের বন্ধু হিসাবে। বেশ, চলো নেক্সট থিওরি হচ্ছে কি ইন্টারঅ্যাকশন থিওরি, হ্যান্ড বেসড অন দ্য ওয়ার্ক বাই দ্য ব্রুনারের একটা থিওরি অনুসারে। এটার নাম হচ্ছে ইন্টারঅ্যাকশন মানে এই যে এই মুহূর্তে যেটা আমরা করছি, অর্থাৎ তুমি কিছু বলছো, আমি কিছু বলছি, এবং একে অপরের সাথে কথা বলে শিখতে পারছি। পড়িয়ে নিয়ে আবার শুনবো। তাহলে ইন্টারঅ্যাকশন থিওরি হচ্ছে কি ইনপুট interaction theories as the opposed by the Chomsky's work, and claim that language can only be acquired in the context of interaction. যারা ইন্টারঅ্যাকশন থিওরিতে বিশ্বাস করে তারা মনে করে যে ল্যাঙ্গুয়েজ সবসময় ডেভেলপড হয় বা অ্যাকোয়ার হয় ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। কিরকম ইন্টারঅ্যাকশন? এটা ঠিকই বলেছে, এটাও কিছুটা ঠিকই থিওরি। সেটা হলো যে যদি কোনো শিশুর সঙ্গে তুমি ইন্টারঅ্যাকশন না করো, এটা বাবা, এটা মামা, বড় বাবা, এই যে কথাগুলো ছোটবেলা থেকে যত তুমি তার সঙ্গে বলছো, তত বেশি ইন্টারঅ্যাকশন তুমি করছো, এবং সেই শিশুটি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তার ধারণা তৈরি হয়ে যাচ্ছে বা সে অ্যাকোয়ার করে ফেলতে পারছে। তাহলে এটা যদি না হয় তাহলে সে শিখতে পারবে না। এটি হচ্ছে এই থিওরির মূল বিষয়, এবং এটা ডেভেলপ করেছে ব্রুনার। আর্লি চাইল্ডহুড ওয়ার্ক শোজ দ্যাট দ্য টার্ন টেকিং স্ট্রাকচার অফ কনভারসেশন ইজ ডেভেলপড থ্রু দ্য games and non-verbal communication long before actual words are uttered. Yet children in the culturals and the language pass through the similar stage of the development.
অর্থাৎ বলতে চাইছে যে কিছু ল্যাঙ্গুয়েজ গেম অথবা নন ভার্বাল ইন্টারাকশন মানে অনেক সময় আমরা কথা না বলেও কিন্তু বোঝাতে পারি, যেমন ইশারা করলাম যাও, এসো, এগুলো কিন্তু বোঝানো যায়, এগুলো কিন্তু শিশুরা বুঝতে পারে, এটাও একটা ল্যাঙ্গুয়েজের পার্ট, বা পরবর্তীকালে জানবে যে এটাও এক ধরনের ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা সাইন ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা শিশুকে শেখাতে পারি। এটা কিন্তু ইন্টারাকশনের মাধ্যমে আমরা এই শিশুদেরকে এই থিওরি সম্পর্কে অবগত করতে পারি বা শেখাতে পারি। তাহলে এটাও এক ধরনের ল্যাঙ্গুয়েজ শেখানোর একটা খুব ভালো একটি থিওরি। এইবার আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজ লার্নিং এর থিওরিতে। এতক্ষণ ধরে যে থিওরি গুলো পড়েছি সেগুলো কিন্তু অ্যাকুইজিশনস এর থিওরি। এই একই রকম থিওরি আবার আমরা পাবো লার্নিং এর ক্ষেত্রে। এইটুকুর মধ্যে কোনো যদি প্রশ্ন থাকে, কারোর জন্য কোনো বক্তব্য থাকে বল। ব্রুনার যেটা বললেন সেটা মানে যেটা এই যে বলেছেন যে অবাচনিক ক্ষেত্রেও কিন্তু কমিউনিকেট করা যায়। হুম, অবশ্যই। এই যে সাইন ল্যাঙ্গুয়েজ তো একটা ল্যাঙ্গুয়েজ, যারা কথা বলতে পারে না তারা তো খুব সুন্দরভাবে কমিউনিকেট করে, মানে দেখায়। এবং তোমরা নিশ্চয়ই জানো এখন এই যে মানে সব শব্দ রয়েছে এরকম ভাবে কোনটা কোন শব্দ, কোনটা এ কোনটা এম, দু হাত দিয়েও সাইন করা যায়, এক হাত দিয়েও সাইন গ্রহণ করা যায়, মানে দেখানো যায়। তো এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, সাইন তো ল্যাঙ্গুয়েজ, এটাও একটা গ্রামার রুলস মেনে চলে। এবং এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তো তুমি কমিউনিকেট করতে পারছো, অর্থাৎ তুমি কোনো আওয়াজ করছো না, সাউন্ড করছো না, বাট অন্যকে সবকিছু বলে দিতে পারছো, সবকিছু বুঝিয়ে দিতে পারছো, তার মানে অবশ্যই এটা একটা ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো, লার্নিং থিওরির মধ্যে বলছে টাইপস অফ লার্নিং। সবার প্রথমে আমরা জানছি যে লার্নিংটা কি কি প্রকারে ঘটতে পারে, এবার তুমি বুঝতে পারবে। একটা হচ্ছে মোটর লার্নিং। মোটর মানে জানো মুভমেন্ট হবে। মোস্ট অফ আওয়ার অ্যাক্টিভিটিস ইন ডে টু ডে লাইফ রেফার টু দ্য মোটর অ্যাক্টিভিটি। আমরা যেগুলো করি, এটা আনো, ওটা করো, ওটা নিয়ে এসো, এগুলোকে আমরা মোটর লার্নিং এর মধ্যে বলছি। এবং শিশুদের মানে বাচ্চা বেলায় অনেক প্রি প্রাইমারি স্কুলেতে তোমরা পরবর্তীকালে শিখবে টোটাল রেসপন্স লার্নিং এরকম আছে। অর্থাৎ সেক্ষেত্রে টিচার যেটা করে স্টুডেন্টকে সেটাই করতে হয়। অর্থাৎ টিচার উঠে দাঁড়ালো, স্টুডেন্ট উঠে দাঁড়াবে, টিচারও তো দরজাটা খুললো, স্টুডেন্টও দরজাটা খুলবে, অর্থাৎ যেটা করবে। অর্থাৎ এই ধরনের শিক্ষাও রয়েছে, এটাকে আমরা মোটর লার্নিং এর অন্তর্গত ধরি। নেক্সট হচ্ছে ভার্বাল লার্নিং, যেখানে টাইপস অফ লার্নিং ইনভলভিং ল্যাঙ্গুয়েজ উই স্পিক, যেটা আমরা কথা বলছি এই মুহূর্তে, সাউন্ড করছি, সিম্বলের মাধ্যমে বোঝাচ্ছি, পিকচারের মাধ্যমে বোঝাচ্ছি, ওয়ার্ডের মাধ্যমে বোঝাচ্ছি। এটা হচ্ছে ভার্বাল লার্নিং, যেটা এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে করছি। আর এটা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং। ইন দিস ফর্ম অফ লার্নিং উই required higher order mental process like thinking, reasoning and intelligence. এক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের ইন্টেলিজেন্সের খুব দরকার পড়ে। যেমন ধরো তোমরা যারা রিজনিং করেছো, চাকরির পরীক্ষায় দিয়েছো, এবং সেই চাকরির পরীক্ষায় বহু প্রশ্ন থাকতো, পিকচার রিজনিং থাকতো, ইত্যাদি ইত্যাদি। ধরো এরকম একটা সিম্বল দিয়ে দিল এবং সেই সিম্বলটার একটা টুকরো এখানে দিয়ে দিল, বললো এই টুকরোটা কোন জায়গায় সেট হবে। তা তোমার সেটার যদি তুমি এটা কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি কোনোভাবেই পারবে না। তাহলে এটাকে আমরা কনসেপচুয়াল লার্নিং বলে থাকি। অর্থাৎ যত ধরনের বুদ্ধিদীপ্ত যে প্রশ্ন থাকে বা যেগুলো আমাদের সলভ করতে হয় সেগুলো প্রত্যেকটাই কনসেপচুয়াল লার্নিং এর ক্ষেত্রে প্রযোজ্য। তোমরা যে টেট পড়তে এসছো, এটা কি কনসেপচুয়াল লার্নিং? অবশ্যই স্যার। এটা বুঝে গেছো? কারণ এখানে আমি যা পড়াচ্ছি, যে নোটের মধ্যে যা আছে, এটা কনসেপ্ট ক্লিয়ার না হলে শুধু মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু তোমার কিছুই হবে না। তার মানে কনসেপ্ট তোমার ক্লিয়ার করতে হবে। যদি কনসেপচুয়াল লার্নিং নাই হতো তাহলে আমি তোমাদের বাচ্চাদের মতো কিন্তু এভাবে ধরে ধরে লাইন বাই লাইন পড়াতাম না। কারণ তোমাদের কিন্তু লাইন বাই লাইন পড়ানোর জায়গা এটা নয়, একদমই নয়, কারণ এটা একটা চাকরির পরীক্ষা। কিন্তু আমি তাও দেখো ওই 5, 6, 7, 8 যেভাবে আগে টিউশনি করতাম যখন তখন পড়াতাম সেইভাবেই পড়াচ্ছি। ওদেরকে প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়াতাম, মিনিং লিখিয়ে দিতাম। এখানে মিনিং লেখানোর দরকার হচ্ছে না, কারণ বাংলা মিনিং অলরেডি অনেকগুলো লেখাই আছে কঠিন শব্দের নোটের মধ্যে। আমাদের এখানে যে যে থিওরি গুলো আসবে, সবার প্রথমে আসছে ইউনিভার্সাল গ্রামার অ্যাপ্রোচ, যাকে আমরা ইনেটনেসও বলে থাকি। এটার মানে হচ্ছে much like for the language acquisitions, universal grammar states that a set of innate principles rule language acquisitions. অর্থাৎ আমাদের মধ্যে গ্রামার শেখার মতো কিছু ক্যাপাসিটি আমাদের মধ্যে অলরেডি ইনবিল্ট থাকে, যেগুলো ব্যবহার করেই আমরা গ্রামারটা ব্যবহার করি। কিরকম, ধরো আমি যদি বলি আমি ভাত খাই, এই যে সেন্টেন্সটা রয়েছে, বা যদি বলে আই ইট, আমি ভাত খাই এটাই ধরো, বা ইংলিশ যদি কারো মাতৃভাষা সে যদি বলে আই ইট রাইস, তাহলে এখানে মূলত সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করছে। কিন্তু ধরো সে কোনো পড়াশোনাই জানে না, তাহলে এটার নাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সেটা সে বুঝতে পারবে না, যেহেতু সে
পড়াশোনা জানে না, কিন্তু সে যখন কথা বলছে তখন কিন্তু আই ট্রাইসই বলছে, অর্থাৎ তার মধ্যে একটা গ্রামাটিক্যাল ক্যাপাসিটি অলরেডি ইনবিল্ট আছে, যার মাধ্যমে সে এটা বলতে পারছে। অনেকটা অনেকটা হচ্ছে এরকম, তোমরা ডিসকভারি এবং ইনভেনশন এই দুটোর শব্দের মানেই তো আবিষ্কার করা, কিন্তু দুটোর বেসিক ডিফারেন্স জানো? হ্যাঁ স্যার। ডিসকভারি আর ইনভেনশন হ্যাঁ স্যার জানি। বলো একটু। স্যার ডিসকভারি মানে হচ্ছে কোনো একটা জিনিস যেটা রয়েছে সেটা আমি খুঁজে মানে বের করব। হ্যাঁ, খুঁজে বের করেছো, আর ইনভেনশন মানে পৃথিবীতে নেই, নতুন করে তুমি উদ্ভাবন করেছো বা আবিষ্কার করেছো, ঠিক সেরকমই। অর্থাৎ এই নিয়মটা আই ট্রাইস, এটা আমি বলছি, এটা আমি নিজে বলছি, বাট এটা যে গ্রামাটিক্যাল রুলস এর মধ্যে পড়ে, এটা আমি ডিসকভার করতে পারবো যখন আমি গ্রামার জানবো বা গ্রামারের বই পড়বো তখন। কিন্তু যদি নাও পড়ি, তা সত্ত্বেও আমি সঠিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, কিন্তু তখন আমি এটা জানছি না শুধুমাত্র। এটাই বলতে চাইছে ইউনিভার্সাল গ্রামাটিক্যাল অ্যাপ্রোচ, যারা যে সমস্ত ভাষাবিদরা ইনি কালচার করেছে তারা। When it comes to learn another language, how difficult or how different the language is from the first one matter, a child persons may have to reset the permanent they acquired originally and unlearned what they knew as universe. অর্থাৎ এই যে অ্যাকুইজিশনসটা, এটাও বলতে চাইছি যে রিসেট ঘটে, মানে কিছু তুমি শিখলে তারপর তার রুলস এবং রেগুলেশনস পরবর্তীকালে কিছু শিখলে, অর্থাৎ তুমি যতটা শিখে এসছো সেটাকে আরো পরিপূর্ণ করতে পারছো বা সেটাকে আরো এনরিচ করতে পারছো। নেক্সট যে থিওরি আসছে সেটার নাম হচ্ছে কগনিটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ ইনফরমেশন প্রসেস থিওরি। এখানে তুমি অনেক কিছু ইনফরমেশন পাবে, যেমন এখন পাচ্ছ, এবং সেখান থেকে তোমার লার্নিং হবে। যেমন লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ এ অ্যাক্টিভ প্রসেস দ্যাট ইনভলভ বিল্ডিং আপন দ্য স্কিমাস and utilizing specific learning strategies to enhance comprehension and retain information. স্কিমা হচ্ছে কোনো একটি স্মৃতির ক্ষুদ্রতম অংশ, অর্থাৎ তোমরা অনেক কিছু এখন পড়বে, অনেক কিছু এখন জানছো, অনেক কিছু শিখছো, এই প্রত্যেকটা শেখাই তোমার মধ্যে কিন্তু জমা হচ্ছে তোমার মস্তিষ্কে। এবার কি হচ্ছে, যখন তোমার প্রয়োজন পড়ছে তখন তুমি খুঁজে বের করছো সেখান থেকে। ঠিক এরকম ভাবে যে যখন তুমি পড়াশোনা করছো, এখন পড়ছো, যখন অরিজিনাল টেট পরীক্ষা দিতে যাবে তখন কিন্তু তুমি মস্তিষ্ক থেকে খুঁজে বের করবে যে হ্যাঁ এটা তো আমি পড়েছিলাম, কোথায় পড়েছিলাম, কগনিটিভ অ্যাপ্রোচ, তাহলে এর মাধ্যমে আমরা শিখতে পারি। অর্থাৎ তোমার মধ্যে এগুলো রয়েছে, সেগুলোকে তুমি রিকালেক্ট করছো বা সেগুলোকে মনে করছো, আবার সেখান থেকে তুমি শিখতে পারছো। A good example of this practice would be for our learners to work on the detaching and noticing pattern and the utilizing the information to figure out the grammar rules by themselves. অর্থাৎ তুমি অনেক কিছু শিখে ফেলেছো, এবার কি করছো, কোনো গ্রামারের নিয়ম তুমি নিজেই সেটাকে পরীক্ষা করতে পারছো, অর্থাৎ তোমার মেমোরিতে কিন্তু শিক্ষাটা রয়েছে, সেখান থেকে তুমি রুলস গুলোকেও পরীক্ষা করে দেখতে পাচ্ছ যে ঠিক আছে কিনা। তাহলে এই ধরনের যে এক্সাম্পল সেটা হচ্ছে কগনিটিভ। কেন তুমি পরীক্ষা করতে পারছো বলতো? কারণ তুমি তোমার শিক্ষাটা এখানে কিন্তু কগনিটিভ মানে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, তুমি বুঝে নিয়ে করতে পেরেছো, তার জন্যই তুমি পারছো, বলতে পারছো। অর্থাৎ তোমাকে আমি শেখালাম আই ট্রাই, সেখানে আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, তখন এক জায়গায় বলা হলো রাম ইটস রাইস, তখন রামও যে সাবজেক্ট সেটা তুমি অনায়াসে ধরে ফেলতে পারছো, কারণ তোমার কগনিটিভ লেভেলের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই কারণবশতই। নেক্সট ইন্টারাকশন থিওরি, ওই একই ধরনের, আমরা একে অপরের সঙ্গে ইন্টারাকশন করব। The interaction hypothesis is a theory of second language learning which states that the development of language proficiency is promoted by face-to-face interaction. That means interaction হচ্ছে গিয়ে ফেস টু ফেস, যেখানে আমরা একে অপরকে দেখতে পাবো এবং কথা বলতে পারবো। এই মুহূর্তে আমাকে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে আমি কথা বলতে পারছি, কখনো কোনো ক্লাসে তোমরাও ভিডিও অন করবে, নিশ্চয়ই দেখতেও পাবো। তাহলে এটাও একটা ফেস টু ফেস কমিউনিকেশনই আমাদের মধ্যে হয়ে যাচ্ছে টেকনোলজির মাধ্যমে। And learning is a language is made easier if the interlocutor adjust their speech by make it comprehensible to the learners, thus the facilitating their learning. That means আমরা যখন একে অপরের সঙ্গে
যে কথাগুলো বলছি সেটা যদি আমরা একে অপরের বোধগম্য করতে পারি, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা যদি তোমরা বুঝতে পারো, তুমি যে প্রশ্নটা আমাকে করছো সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমরা খুব অনায়াসে কিন্তু কোনো একটি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারবো। অর্থাৎ এই যে শিখে ফেললাম, এটার নামই হচ্ছে গিয়ে ইন্টারঅ্যাক্টিভ থিওরি। স্যার, বলছি যে ইন্টারাকশন থিওরিজের মধ্যে কি গ্রুপ স্টাডিজ পড়বে? যে কোনো ইন্টারাকশনকেই আমরা ইন্টারাকশন বা ইন্টারঅ্যাক্টিভ থিওরি হিসেবে কল্পনা করবো আর ধরবো। সব স্টাডি পড়বে যেখানে তুমি একে অপরের সঙ্গে আলোচনা করে কিছু শিখছো, সেটাই হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভ বা ইন্টারাকশন থিওরির মধ্যে পড়ছে। ওকে স্যার। লাস্ট ওয়ান, ভেরিয়েশনালিস্ট থিওরি। এখানে ভেরিয়েশন মানে বিভিন্ন ধরনের। Variationist theory of language learning focused on explaining the variations in success or process. এটা হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েশন এর মধ্যে থাকবে, বিভিন্নতা এর মধ্যে থাকবে। And variationism has been concerned with the confronting the linguistic stereotypes of non-standard variety by সিরিয়াস সায়েন্টিফিক স্টাডি। অর্থাৎ এই যে কোনো শেখার মধ্যে ল্যাঙ্গুয়েজের মধ্যে ভেরিয়েশন আছে, এটা বিভিন্ন সায়েন্টিফিক স্টাডির মাধ্যমে অলরেডি প্রুভ। রিসেন্ট স্টাডিজ হ্যাভ শোন, ফর এক্সাম্পল, দ্যাট ক্লাসরুম আর ক্লিয়ারলি নট দ্য প্লেস ফর মোস্ট ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস সুইটেবল টু দ্য হোম or the street, especially when it comes to the teenager and their language. যদি তুমি কোনো শিশুকে ল্যাঙ্গুয়েজ শেখাতে চাও, দেখা গেছে যে ক্লাসরুমের থেকেও যদি তুমি সেই শিশুদের মার্কেটে নিয়ে চলে যাও, তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট অনেক বেশি পরিমাণে ঘটবে, কারণ সেখানে ভ্যারাইটি অনেক বেশি। শিশু যখন ট্রেনে চলাফেরা করে, ট্রেনে বিভিন্ন ধরনের লোকজন থাকে, কেউ ধাক্কা দিচ্ছে, কেউ ঝগড়া করছে, কেউ এই চা নিয়ে মানে কেউ আবার ধরো ঝালমুড়ি বিক্রি করছে, ঝালমুড়ি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে শিশু অনেক বেশি ভ্যারাইটি পাচ্ছে, তাহলে এটা শিখতে পারে। আবার বাড়ির থেকে স্কুল হচ্ছে গিয়ে অন্যতম একটা খুব ভালো জায়গা যেখানে শিশু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি করবে। কোনো শিশু কারো বাড়িতে যদি থেকে থাকে তোমাদের, যে কথা দেরিতে বলছে, তাকে স্কুলে ভর্তি করে দিলেই সে তাড়াতাড়ি কথা বলবে, কারণ সেখানে বিভিন্ন ধরনের ছেলে মেয়ের সম্মুখীন হচ্ছে এবং সে কথা বলার জায়গায় যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি যেহেতু ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকছে, তাই তার মধ্যে শিক্ষাটাও খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে বা হচ্ছে। এবার আমরা ছোট্ট করে এই যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং অ্যাকুইজিশন এর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব, বা এর মধ্যে একটা পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করব। কিরকম? যাতে পার্থক্যটা খোঁজার মূল উদ্দেশ্য যাতে দুটো বিষয়ের মধ্যে আমরা একটা ডিফারেন্সিয়েট করতে পারি এবং পরীক্ষার সময় প্রশ্ন উত্তর করতে পারি। সবার প্রথম যদি মিনিং এ আসি, তাহলে পিকিং আপ আ ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজকে আমরা তুলে নিই কি করতে? অ্যাকুইজিশন করতে। তার মানে মাতৃভাষাকে আমরা তুলে নিই, মাদার টাং। আর লার্নিং এর ক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি পড়াশোনা করে শিখে ফেলতে পারবে, অর্থাৎ এটা কেবলমাত্র স্টাডি করতে হবে এবং শিখতে হবে। মেথড, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এর ক্ষেত্রে সবসময় আনকনশাস এন্ড ইমপ্লিসিট মানেও আনকনশাস, বা তুমি অচেতন ভাবে এটা শিখে যেতে পারো। কিন্তু লার্নিং এর ক্ষেত্রে কনশাস তোমাকে থাকতে হবে এবং এক্সপ্লিসিট থাকতে হবে, মানে তোমাকে কমিউনিকেট করতে হবে আমার সঙ্গে, বা বক্তব্য বোঝাতে হবেই। তুমি যদি এখানে চুপচাপ থাকো, এখানে অনেক স্টুডেন্ট থাকে, আমি দেখেছি অনলাইনে ভর্তি হয়, কিন্তু তারপরে তাদেরকে নিরুদ্দেশ হয়ে যায়, তাদেরকে খুঁজে বের করতে হলে পেপারে অ্যাড দিয়েও খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ তাদেরকে ডাকি কিন্তু কোনো সাড়া পাই না, তো নিরুদ্দেশ হয়ে যায় সে। তার মানে সে ইমপ্লিসিট হয়ে যাচ্ছে যেখানে তার এক্সপ্লিসিট থাকার কথা। তারপরে আমাকে নিরুদ্দেশের বিজ্ঞাপন দিতে হয় এবং তারপরে মাঝে সাঝে ফোনও করি যে কি ব্যাপার, তুমি তো ভর্তি হয়েছো, তোমাকে তো পাওয়া যাচ্ছে না। তারপরে অনেক সময় দেখি যে তাকে পাইনি কিন্তু তার বাবাকে পেয়েছি, সে ফোন ধরে বলতে, স্যার আমি তো ধরলাম আমার নাম্বারটাই ওখানে দেওয়া, কিন্তু আমার ছেলে তো ক্লাস করে না। বললাম তাহলে তো খুবই ভালো, তাহলে আপনিই পরীক্ষা দিয়ে দেবেন।
তাহলে এই রকম ক্যান্ডিডেটও আছে। তাহলে সেই জায়গা থেকে যেটা হচ্ছে যে এই এক্সপ্লিসিট জায়গাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। এবং সিচুয়েশনটা কি? এটা ইনফর্মাল সিচুয়েশন। অ্যাকুইজিশন ইনফর্মাল মানে যেখানে কোনো নির্দিষ্ট নিয়ম নীতি নেই, যখন ইচ্ছে শিখতে পারছো। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু খুব ফর্মাল একটা সিচুয়েশন। যেমন ফর্মাল কেন? এখন তোমরা ক্লাসে আসছো, ডিসিপ্লিন বজায় রাখছো, আমার কথা শুনছো এবং আমার সঙ্গে কমিউনিকেট করছো, তাহলে এটা কিন্তু একটা ফর্মাল সিচুয়েশন ছাড়া কিন্তু তোমার লার্নিং কমপ্লিট হবে না। গ্রামার কি করতে হবে? ডাজ নট ইউজ গ্রামাটিক্যাল রুলস। তোমার অ্যাকুইজিশনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল নিয়ম নীতি তোমার না জানলেও চলবে, অটোমেটিক্যালি হয়তো চলে আসবে। আর এক্ষেত্রে তোমার গ্রামাটিক্যাল নিয়ম নীতি না জানলে কিন্তু তুমি ইংলিশ শিখতে পারবে না। কারণ ইংলিশ কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজের গ্রামার আছে সেটা শিখতে পারবে না। ডিপেন্ডেন্সি ডিপেন্ডস অন অ্যাটিটিউড এন্ড ডিপেন্ডস অন অ্যাপটিটিউড। অ্যাপটিটিউড মানে তোমার কি ধরনের আচরণ রয়েছে। আমরা তোমার তো টেট পাস করার পর অ্যাপটিটিউড টেস্ট দিতে যাবে, অর্থাৎ তুমি যে এত কিছু জেনে গেছো, টেট পাস করে গেছো, এবার কিরকম ভাবে তুমি পড়াচ্ছ বা এজ এ টিচার হিসেবে তোমার পারফরমেন্স কিরকম সেটা দেখা হবে তোমার অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে। তো দ্যাট মিনস যখন তুমি লার্নিং আমার কাছে শিখছো, তো তোমার পারদর্শিতা প্রমাণিত হবে তোমার অ্যাক্টিভিটির মাধ্যমে। তুমি কতটা আমার সাথে কমিউনিকেট করছো, কতটা শিখছো, কতটা তোমার চেষ্টা আছে ইত্যাদির মাধ্যমে। তার মানে এটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, আর এটা হচ্ছে অ্যাটিটিউড মানে তোমার আচরণ, এর মাধ্যমে শিক্ষাটা ঘটবে। আর অর্ডার অফ লার্নিং, স্টেবল অর্ডার অফ লার্নিং অ্যান্ড সিম্পল টু কমপ্লেক্স অর্ডার অফ লার্নিং। স্টেবল অর্ডার মানে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ভাবেই তুমি শিখতে, মানে তুমি নিজের থেকেই অ্যাকুইজিশন করতে পারবে। আর লার্নিং এর ক্ষেত্রে সবসময় সহজ থেকে কঠিনের দিকে আমাদের যেতে হবে। যেমন ধরো আগের দিন যে টপিকটা ছিল এটা থেকে সহজ ছিল তাই আগে পড়িয়েছি, তাই সহজ থেকে কঠিন টপিক আজকেরটা একটুখানি জটিল আছে, থিওরি গুলো জটিল আছে, তাই জটিল টপিকে এসেছি। তাহলে এই থিওরির মাধ্যমে আমাদেরকে লার্নিং শিখতে হবে। ঠিক আছে, এবার সবাই কথা বলতে পারো এবং যার যার সমস্যা বা অনেক গল্প মনের মধ্যে জমে আছে সেগুলোও বলতে পারো। তারপর যদি বেশি গল্প করো পড়ার বাইরে, তাহলে রেকর্ডিংটা অফ করে দেবো, তারপরে গল্পও করতে পারো। সময় আছে আজকে হাতে, বলো। স্যার ইংরেজি কি পদ্ধতি, মানে আর এই পদ্ধতি? আমরা আজকে যেটা পড়েছি তার মধ্যেই প্রশ্নটা আসছে না, আজকে পড়ার মধ্যেই প্রশ্ন করো। আর তুমি যে প্রশ্নটা করেছো সেটা তুলে রাখো, নিশ্চয়ই উত্তর দেবো। হ্যালো স্যার। আর বলো। হ্যালো স্যার, বলছিলাম স্যার কোয়িংটা যে থাকে তো ওটা তো 6 মাসের আগে হয় তাই না? হ্যাঁ, কিন্তু ওটাকে আমরা অ্যাকুইজিশনস এর মতো ধরছি না, ওটা তার বহিঃপ্রকাশ হিসেবে ধরছি। কেন ধরছি না? কারণ যেহেতু অ্যাকুইজিশন মানে কিছু সে অ্যাকুয়ার করছে, রপ্ত করছে, আর কুইং হচ্ছে তার সহজাত কাজ, অর্থাৎ সে জন্মের পরেই তো সে কাঁদবে, না কাঁদলে তো কিছু অ্যাবনর্মালিটি আছে, এটা তো জানোই। তারপর তো ডাক্তার একটা পিছনে থাপ্পড় মেরে তারপরে কাঁদায়, কারণ তার সহজাত প্রবৃত্তি যদি না থাকে তাহলে তো মুশকিল। তাহলে কান্নাটাকে আমরা এখানে অ্যাকুইজিশনের মতো ধরছি না। ঠিক। তারপরে বলো। হ্যালো স্যার। হুম, স্যার বলছিলাম ওই ডিচেটিং আর নোটিসিং যে ব্যাপারটা ওটা একটু যদি বলেন। কোন জায়গায় বলেছিলাম নোটিসিং? ওই যেটাতে ইয়েতে পুরো প্রশ্নটা করো, কোথাও নোটিসিং বলেছে? নোটিস মানে তো লক্ষ্য করা, কোন না জায়গায় তো স্যার বলেছি। প্রশ্নটা ঠিক করে বলো, উত্তর দেবো। আর কার কোনো প্রশ্ন? স্যার এই যে বাবলিং বললেন তারপর জোরে বলো। স্যার এই যে ব্যাবলিং বললেন তারপরে যেন কি কি বললেন একটু মনে পড়ছে। ও ব্যাবলিং এর পরে তো লেখাই আছে, ব্যাবলিং এর পরে কি আসছে? ওয়ান ওয়ার্ড আসছে, ওয়ান ওয়ার্ড, অর্থাৎ একটা শব্দ ব্যবহার, এবং তারপরে দুটো শব্দ ব্যবহার করবে, তারপরে মাল্টি শব্দ ব্যবহার করবে। ওই যে দেখো ওয়ান ওয়ার্ডই আছে, তারপর টু ওয়ার্ড, তারপরে মাল্টি শব্দ। স্যার ফাংশনাল স্ট্রাকচার মানে কোনটা স্যার? ফাংশনাল স্ট্রাকচার মানে ওই গঠনগত যে দিকটা। কার্যগত, ফাংশন মানে কাজ, গঠন হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার। হুম। স্যার একটা 2.5 বছরের একটা বাচ্চা কমিউনিটি একটু বলুন। গঠনগত ভাবে স্যার
স্যার আর্লি মাল্টিওয়ার্ড আর মরফিমটা স্যার যদি কাইন্ডলি আরেকবার রিপিট করেন। আর্লি মাল্টিওয়ার্ড হচ্ছে গিয়ে যখন কোনো শিশুর বয়স ধরো 2 বছর থেকে 2.5 বছর থাকে, তখন সে 2-3টে শব্দ ব্যবহার করে কিছু বোঝানোর চেষ্টা করে। যেমন ধরো তুমি হচ্ছে বাবা, তোমার শিশু, তুমি বাজারে যাচ্ছ, সে তারও বাজারে যাওয়ার ইচ্ছে হয়েছে, সে বললো আমি যাব। পুরো কথাটা হচ্ছে আমি তোমার সঙ্গে বাজারে যাব, এটা পুরো কথা, কিন্তু সেটা সে বলতে পারবে না। সে বললো আমি যাব, এবং তুমি সেটা বুঝেই গেলে যে তোমার সঙ্গে সে বাজারে যেতে চাইছে। তার মানে এটাকে আমরা বলছি মরফেম, এবং যেহেতু খুব শর্ট ফর্মে এইটা বোঝানোর চেষ্টা করলাম, বা সেই শিশুটি বোঝানোর চেষ্টা করছে, তাই একে আমরা টেলিগ্রাফিক শব্দ বলে থাকি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার বলছি টেলিগ্রাফি শব্দটা বুঝতে পারলাম, কিন্তু টেলিগ্রাফি ফ্রেজ যখন বলবো ওটা। টেলিগ্রাফি ফেস হচ্ছে এটাই, 2 থেকে 2.5 বছরের যে ফ্রেজটা, সেটাই টেলিগ্রাফি ফেস। এই সময় কম শব্দ ব্যবহার করে তারপরে তো সে বোঝানোর চেষ্টা করে, তার জন্য টেলিগ্রাফি ফেস। ঠিক আছে, ঠিক আছে তোমাকে তো নিজেকেই বাবা হিসেবে এক্সাম্পল দিলাম, স্যার, ঠিক আছে তুমি আবার এটা এক্সাম্পল হিসেবেই নিও, এটা দ্বারা উৎসাহিত হয়ে বলছিলাম আবার মোটর লার্নিংটা স্যার, ঠিক আছে স্যার, বলছিলাম ওই মোটর লার্নিংটা একবার যদি বলেন। না, আমি তো সবই বলার জন্য এখানে আছি, আর কিন্তু আমার একটা বলছিলাম question এর হচ্ছে, সঙ্গে কি যখন লেখার কোনো পড়াবো সম্পর্ক আছে? তখন এমন ভাবে বুঝে নিও যাতে সেকেন্ড বার কোশ্চেন করলে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে হয়, মানে শুধু পড়ানোর উপর থেকে প্রশ্ন যাতে আর না করতে হয়। মানে আমি বলতে চাইছি, যখন আমি পড়াবো তখন এতটাই ভালো করে বোঝো যাতে এই প্লেন তো পড়াটা, এর মধ্যে থেকে যাতে প্রশ্ন না থাকে, বাট এটার অন্তর্নিহিত মানে থেকে যদি কোনো প্রশ্ন থাকে বুদ্ধিদীপ্ত, সেটা যাতে তোমাদের কাছ থেকে শুনতে পাই, তাহলে অ্যাজ এ টিচার হিসাবে আমার পড়ানোটা নিজেরই ভালো লাগবে যে না, স্টুডেন্টটা বুঝতে পেরেছে। আচ্ছা, এবার মোটর লার্নিং। মোটর লার্নিং হচ্ছে গিয়ে কিছু ক্রিয়াকলাপের মাধ্যমে শেখানো। যেমন ধরো তুমি একটি শিশুকে বললো যে বলটা নিয়ে এসো, একদম ছোট বাচ্চাদের, এটা তো ছোট একদমই শিশুদের, তো বলটা নিয়ে এসো, তার মানে সে নিয়ে আসলো। তারপরে তুমি বললে দরজাটা খোলো, খুললো, তার মানে এই যে এগুলো শিখে যাচ্ছে সে, তাহলে এইটাকেই আমরা মোটর লার্নিং হিসেবে বলছি, বা ক্রিয়াকলাপ বা কাজের মাধ্যমে তাকে শেখাচ্ছি। আর কারো প্রশ্ন? বাকিদের চুপচাপ কেন? সম্পর্ক আছে স্যার মরফল মানে স্যার? বলছিলাম 2-3 জন ছাড়া কি ক্লাসে আর কেউ নেই? না তাদের কোনো প্রশ্ন নেই? না তারা অন্য জায়গায় ব্যস্ত আছো? না পড়া বুঝতে পারোনি, বা পড়া ভালো লাগছে না? স্যার সেটা একটুখানি রেসপন্স স্যার করো, প্রত্যেকেই কথা বলো। বলো। স্যার বলতে আমাকে লার্নিং থিওরির ইউনিভার্সাল গ্রামার অ্যাপ্রোচ আর একবার একটু বলুন তো। ইউনিভার্সাল মানে হচ্ছে তোমার মধ্যে গ্রামার শেখার একটা নিয়ম নীতি অলরেডি জন্মগতভাবেই আছে, মানে গ্রামার জানার দরকার নেই, বাট গ্রামাটিক্যাল বিষয়টা তোমার মধ্যে আছে। তার জন্য আমি ভাত খাই, এটা একটা গ্রামার অনুসারেই চলে, সেটা তুমি নিজে থেকেই বলতে পারছো। তার মানে এটা একটা ইউনিভার্সাল নিয়ম, যেটা তুমি অলরেডি জন্মগত সূত্রেই পেয়েছো, নতুন করে তোমার আর শেখার কোনো প্রয়োজন এখানে পড়েনি। বাকিদের যেটা এটাই তো ব্যাপার আছে স্যার, যদি মরফিনটা বলি যে আমরা ডাকি মা বলে, মাকে শুরু করে ডাকি, তাহলে সেক্ষেত্রে দুটি একটা ওয়ার্ড মানে সেন্টেন্স হয়ে যায় যে মা কোথায়, সেটা মরফিনের মধ্যে পড়ছে। হ্যাঁ, পড়বে। হ্যাঁ, কিন্তু স্যার মরফোলজিটার আমার ওটাই এলো মাথাতে, যে মরফোলজির মানে এখানে হয়তো চ্যাপ্টারটা নাই, কিন্তু তার মধ্যে মরফোলজিটা এখানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে? যে একই মরফোলজি থেকে মরফেম এসেছে। মরফোলজি একটা বিদ্যা, এই যে কি করে শিশুরা ছোট ছোট শব্দ ব্যবহার করে মিনিং বোঝাচ্ছে, এইটাকেই মরফোলজির অন্তর্গত। সাউন্ডের মানে থাকতে হবে, সেটাই তো স্যার। মরফিনের ক্ষেত্রে স্যার কি মরফোলজিটা পড়ছে যে মা আমি ডাকছি মা? মরফোলজি অনেক বড় বিষয়, লজি মানেই বিদ্যা, সেটার একটা ছোট্ট ক্ষুদ্রতম অংশ হচ্ছে গিয়ে মরফেম, একটা ছোট্ট অংশ। ঠিক আছে, এইটা একটা থিওরি, মরফোলজি একটা থিওরি, সেইটা থেকে মরফেম কথাটা এসছে। লজি কথার মানে বায়োলজি, ফিজিওলজি মানে কি, তার মধ্যে একটা বিদ্যা, বায়োলজি একটা বিদ্যা, তাহলে সেই জুওলজি, এই তার লজি শব্দের মানেই হচ্ছে কি একটা বিদ্যা, তার অন্তর্গত ছোট ছোট টুকরো হচ্ছে, একটা ছোট টুকরো হচ্ছে কি এই মরফেম। আর কার কোন প্রশ্ন আছে? স্যার লাস্টের মিনিংটা একটু বলবেন? আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করে দিই, তারপরে কথা বলতে পারবো।
স্যার যে কোনো বয়সে হাতে কলমে কাজ করা শেখা বা শেখানো হাতে কলমে সেটা কি মোটর লার্নিং এ পড়বে, নাকি শুধুমাত্র ওই যে পার্টিকুলার ওই বয়সে হলে তখনই সেটা মোটর লার্নিং এর মধ্যে পড়বে? যে কোনো বয়সের ক্ষেত্রেই হবে। লার্নিং তোমার যে কোনো বয়সেই ঘটতে পারে এবং লার্নিং মৃত্যুর আগে পর্যন্ত ঘটে। তো সেই জন্য লার্নিং এর ক্ষেত্রে যে কোনো বয়সেই হতে পারে। এখন যদি তুমি এই বয়সে এসে নার্সিং ট্রেনিং নিতে যাও, তাহলে কি করে ইনজেকশন দিতে হয় তার সেটা নিশ্চয়ই তুমি হাতে কলমেই শিখবে, তাহলে মোটর লার্নিং এর মধ্যে সেটা পড়বে।